নায়ক থেকে খলনায়ক হয়ে গেল নওশাদ। আইএসএফ এর যারা নেতৃত্ব তারা তো রীতিমতো শাসাচ্ছে বাম কর্মীদের। সিপিএম কি দাদাগিরি করছে নাকি? ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী কেন দাঁড়ালেন না? এক প্রকার মানসিকভাবে আমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল কি এই অভিষেক ব্যানার্জিরা। কোথাও কি অভিষেক ব্যানার্জিকে আপনি ভয় পাচ্ছেন? 100%-এর ওপরে যদি কিন্তু কোনো শতাংশে থাকে সেটা আছে। নওশাদ সিদ্দিকী কি বিশ্বাস করে তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং রয়েছে? সামনে পাইলট কাজ, পেছনে পুলিশ নিয়ে আমি ঘুরতে পারতাম। সৃজন ভট্টাচার্যের বন্ধু না শত্রু যাদবপুর? তাদের বিরুদ্ধে মন্তব্য করাটাও আমার রুচিতে লাগছে। আরাবুল ইসলাম তাকে জেলে ঢুকিয়ে কি আপনাকে বার্তা দেওয়া হলো যে আপনি একটু সফট হয়ে যান, ডায়মন্ড হারবারে আর নয়? কাপন বেঁধেই ঘটছে। কোথাও মনে হয় না আইএসএফ এর যে প্রার্থী তালিকা হয়েছে বফলবে তৃণমূল কংগ্রেসকে দারুণভাবে সাহায্য করবে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয়াকে, অভিষেক বাবুকে। একটা সিটেরও যোগ্য নয় 42টার মধ্যে আইএসএফ। আমি একাই একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। বামেদের ভোট কাটার জন্য আইএসএফ দাঁড়িয়ে পড়েছে। কংগ্রেস আমাদের সাথে জোট করতেই চাইছেন, আমরা তো কংগ্রেস থেকে অচ্ছুক। ডায়মন্ড হারবার থেকে সরে দাঁড়ানো হলো, তো সেখানে তো শাসককে কিছুটা সুবিধাই করে দিলে, তো তৃণমূলে যোগ দিচ্ছ কবে? মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি আমি, আমার যে জায়গা ছেড়ে। তো এটা যতদিন আছি কন্টিনিউ করে যাব। শুরু করছি আজকের R+ নিউজরুম। R+ নিউজরুমে যিনি রয়েছেন তাকে আমরা সবাই চিনি। তিনি গত কয়েক বছর ধরে বাংলায় অন্যতম সবচেয়ে চর্চিত নাম। আমাদের সঙ্গে রয়েছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ, স্বাগত R+ নিউজ। আমি এখন তোমাকে যত দেখছি আমার মনে পড়ে যাচ্ছে ভারতবর্ষের ক্রিকেট টিমের সেই সব অধিনায়কদের কথা। যখন পরপর ম্যাচ জিতছে সবাই জয়ধ্বনি দিচ্ছে, একটা ম্যাচ যদি একটু গোলমাল হয়েছে তার বাড়ির সামনে গিয়ে মানুষজন চিৎকার চেঁচামেচি করছে, এমনকি কোথাও কোথাও ইট পাটকেলও ছুঁড়েছে। কোথাও কি মনে হচ্ছে এক লহমাতে এই লোকসভা নির্বাচনের প্রার্থী পদ নিয়ে যা চলছে এখন চারিদিকে, তাতে কোথাও নায়ক থেকে খলনায়ক হয়ে গেল নওশাদ? ব্যাপারটা হচ্ছে যে খেলায় যে উদাহরণটা দিলেন বাস্তব কথা, মানুষের আশার তো শেষ না। আর খেলার সাথে আর বর্তমান রাজনীতি যেটা মিলাচ্ছেন, পশ্চিমবাংলা রাজনীতি যেভাবে দুর্নীতিগ্রস্তদের হাতে রাজনীতি চলে গিয়েছে, চাকরি চুরি থেকে শুরু করে বাচ্চাদের রেশনের মিড ডে মিল থেকে চুরি করে রেশন থেকে শুরু করে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির অবসান ঘটানোর জন্য সমস্ত মানুষই চেষ্টা করছে। কিন্তু বিড়ালের গলায় কাউকে ঘন্টা বাঁধতে হবে, সেটা ভেবেছিলাম আমিই বাঁধবো। পরাজয়টা আপনার অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার থেকেই শুরু হবে, সারা রাজ্যে তারপরে দুর্নীতিমুক্ত হবে। কিন্তু দুঃখের বিষয় আমি সেটা পারলাম না, কারণ কিছু বাধ্যবাধকতা থাকে। আমি একাই একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট এই ধরনের নয়, দলেরও কিছু শৃঙ্খলা আছে যার বাইরে আমি যেতে পারি না। হ্যাঁ, আমিও রক্তমাংসের মানুষ, আমাকেও খারাপ লাগছে যে আশাটা করে লড়াইয়ের ময়দানে নামতে চেয়েছিলাম সেটা হয়নি। সাথে সাথে আমি যেদিন থেকে ঘোষণা করেছিলাম, যে ইচ্ছে প্রকাশ করেছিলাম, যে অনুমোদনের কথা বলেছিলাম, সেই দিন থেকে আজও পর্যন্ত কিন্তু প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। আজকে কিছু মানুষ আফসোস করেছে, হ্যাঁ, কিন্তু সেই দিন থেকে এই সব মানুষই কিন্তু একটাই কথা বলতো যে আপনি লড়াইয়ে থাকবেন। বিভিন্ন শ্রেণীর মানুষই কিন্তু বলেছে, শুধুমাত্র ডায়মন্ড হারবারের ভোটার নয়, বাইরের মানুষ সবাই চাইছে এই রাজ্য সরকার যে দুর্নীতি করছে এর অবসান হওয়া দরকার। আর এই দুর্নীতির মাথায় কে বসে আছে নতুন করে নাম বলতে লাগে না, সেই জন্য আমাকে আরও লড়াইয়ের দিকে এগিয়ে যেতে বলেছিল। সবাই চেয়েছিল হয়তো একটা বড় লড়াই হবে এবং তাকে পরাজিত করতে পারবে, সেই আশাতীত হওয়ার জন্য এখন হয়তো কিছু সময়ের জন্য আমাকে ভুল বসছে যারা, সময়ের সাথে সাথে সেটা সবটাই তাদের রেকটিফাই হয়ে যাবে। আমি ডায়মন্ড হারবার নিয়ে আসবো, কারণ আমার যারা সতীর্থ রয়েছে তাদের অনেকের ডায়মন্ড হারবার নিয়ে অনেকের প্রশ্ন আছে, তাই আমি ডায়মন্ড হারবারটা একটু বাদে ঢুকছি। কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন রয়েছে। আমরা যদি পশ্চিমবাংলার ইতিহাস দেখি, পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাস দেখি, আমি জানি না ক্যামেরায় খুব সচরাচর কোনো সাংবাদিক এরকম সহজে কথাগুলো বলে না, কিন্তু আমরা হিন্দু বাঙালি আর মুসলমান বাঙালি সেই রকম কিন্তু খুব কমই ব্যক্তিত্ব পেয়েছি যারা রাজনীতিতে এসেছেন এবং হিন্দু বাঙালির হয়ে, মুসলমানের বাঙালির হয়ে এবং সর্বোপরি হিন্দু মুসলমান উভয় বাঙালির হয়ে কথা বলেছেন। সংখ্যাটা খুব কম। আমরা জানি যে একটা সময় মোহাম্মদ আমিন ছিলেন, তার ট্রাম শ্রমিক আন্দোলন, সেটা ইতিহাসে লেখা রয়েছে। আমরা জানি যে কমিউনিস্ট পার্টির যিনি প্রতিষ্ঠা করেছেন অন্যতম, অনেকে কাকাবাবু বলেন, তার নাম হচ্ছেন মুজফফর আহমেদ, তার কথা জানি। আমরা ইদানিং কালের মধ্যে, খুব সাম্প্রতিক কালের মধ্যে আমরা
আব্দুর রহমান থেকে শুরু করে আমরা অনেকের নাম বলতে পারি, এমনকি স্পিকার হাশিম আব্দুল স্পিকার সাহেবের নাম বলতে পারি, হালিম সাহেবের কথা বলতে পারি। কোথাও মানুষের বুকে একটা আশা ছিল যে নওশাদ সিদ্দিকী এ রাজ্যে যারা বঞ্চিত, যারা শোষিত, যারা অনেক দিন ধরে কিছু পাচ্ছেন না, সে শূন্যস্থানটা পূরণ করতে নওশাদ এসছে। কোথাও কি সেখানে ধাক্কা খেয়ে গেল না পুরো ব্যাপারটা? কোনটার ক্ষেত্রে, জোটের ক্ষেত্রে না না এটার ক্ষেত্রে না, নওশাদের ক্ষেত্রে এখন কি অনেকে খুব ব্যথিত না? আমি কিন্তু এটা হিন্দু মুসলমান না, আমি ওইরকম ভাবে দেখতেও চাই না, এইভাবে বলছি না না। ওইরকম ভাবে দেখতেও কোথাও- চাই না, বা কোথাও একটা ব্যক্তিত্ব নির্মাণ হচ্ছিল। না আমি ওইরকম ভাবে দেখতেও চাই না কে হিন্দু কে মুসলিম। মানুষ আজকে বঞ্চিত, যাদের চাকরি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, তারা কলকাতা রাজপথে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করছিল, তাদেরকে পুলিশকে নিয়ে দিয়ে এক প্রকার তাদেরকে অ্যারেস্ট করেছিল। সেখানে কেউ হিন্দু, কেউ মুসলিম, কে জৈন, কে খ্রিস্টানকে দেখে, তারা বঞ্চিত। তো আমি বঞ্চিত মানুষের হয়েই কথা বলতে চাই। এবার আমি আবারও রিপিট করছি, বর্তমান সময়ে বেশ কিছু, বর্তমান সময় যেটা চলছে 8-10 বছরে কিন্তু অনেকটা একটা গ্যাপ তৈরি হয়েছে। এই শাসকের চোখে হয়তো চোখ রেখে সেই অর্থে বলার কণ্ঠ পাচ্ছিল না, সেই জায়গায় আমি কিছুটা হলেও বলছিলাম বলে মানুষের অনেকটাই আশা আমার প্রতি করেছিল। হ্যাঁ, এবার ডায়মন্ড হারবার না দাঁড়ানোর ফলে অনেকটাই তারা কষ্ট পেয়েছে। সময়ের সাথে সাথে যে আশা নিয়ে ভরসা করে আমার প্রতি ভরসা করেছিল, আমি দায়িত্ব নিয়েই বলতে পারি তাদেরকে আমরা তার ভরসাকে আমরা ভাঙবো না। কারণ এখানে আমার তো নিজের অবস্থানের জায়গা নেই, এককভাবে তো আমি ডিসিশন নিতে পারি না। এখানে একটা পরিবেশ আছে, গণতন্ত্র আছে, এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি আমার দলের মধ্যে। কিন্তু যে আশা নিয়ে আমার প্রতি যে ভরসা করেছে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, আমি 100% বলতে পারি এই লড়াই থেকে আমি এক পাও পিছপা হয়ে যাবো না। কারণ হিসেবে শুধু আমার ব্যক্তিগত লড়াই নয়, তবে মানুষের ব্যক্তিগত একটা কিন্তু রাগ থাকে। রাগটা হচ্ছে আমার ব্যক্তিগত রাগ, আমার কিন্তু 42 দিন বিনা অন্যায় জেল খাটিয়েছে। কারণ আমি বলি, আপনারা জানেন আমার একটা পারিবারিক ইতিহাস আছে। সেই জায়গা থেকে উঠে এসে আমি রাজনীতির ময়দানে এসেছি, আমাকে অন্যায়ভাবে 42 দিন জেল খেটেছে। আমি এবার জেলে যাওয়ার পরও কিন্তু একটা জিনিস দেখেছি, ওখানেও হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে জেলে রেখেছে। ভিন্ন ধর্মের মানুষ আছে, ভিন্ন জাতের মানুষ আছে, তাদেরকেও বার করে আনা এবং আমার সাথে যে অন্যায়, যে অন্যায়ের জবাব দিতে হবে। যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি আমাকে জেল কাটিয়েছে অন্যায়ভাবে, আমার সাথে আরও 70-72 জন আমাদের সহকর্মীদের জেল কাটিয়েছে, বা সারা রাজ্যের মানুষের যেভাবে বঞ্চিত হচ্ছে, সাংবাদিকরাও সরকারের একটু সমালোচনা করলে তাদেরকেও বিভিন্ন সময় হুমকির শিকার হতে হচ্ছে। এর বিরুদ্ধে যে লড়াই আছি, কোনো অংশেই পিছিয়ে যাব না। হয়তো সাময়িক সময়ের জন্য আমার যে ডিসিশন আমি নিয়েছিলাম আমি ফুলফিল করতে পারিনি, এতটুকুই, এটার বাইরে কিছুই না। কারণ অনেকেই অনেকভাবে এটাকে জুড়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু না বললে নয়, আমাকে দল যদি অনুমোদন দিতেও আমাকে ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর, আমি লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম। সেখানে বলতো অভিষেক বাবুকে হারানোর জন্য শুভেন্দু অধিকারীর কাছ থেকে তথা বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছো, এই বলে আমাকে দেখে দিত একটা টিম। আর আজকে দল অনুমোদন দেয় না বলে, আমি দাঁড়াতে পারছি না বলে একটা টিম আছে যে বলছে অভিষেক বাবু তথা মমতা ব্যানার্জি বা তৃণমূলের কাছ থেকে কত টাকা নিয়েছো। ব্যাপারটা হচ্ছে এইগুলো তারাই বলে যারা বিভিন্ন সময় টাকার বিনিময়ে সেটিং হয়ে যায়। দেখুন, এতদিন পরে মানুষ একটা ভরসা আস্থা রাখছে, এটা তো আমরা বুঝতে পারছি, আপনারা যেমন দেখাচ্ছেন বুঝতে পারছি। এটাতে যদি টাকার বিনিময় নেই, আমার মিনিস্ট্রির অফার ছিল, তাহলে আমি ওপরে চলে যেতে পারতাম। কারণ আপনারাও জানেন আমি চ্যানেলে বসে বড়াই করছি না, মানে মানুষের দোয়া আশীর্বাদে টাকাটাও আমাদের পেছনে ছুটে, আমরা টাকার পেছনে ছুটি না। সম্মানটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা, কিন্তু আমাদের ডবল মিনিস্ট্রি ছিল অবশ্যই ঠিকঠাক। আমি এই জায়গাতে আসবো, কোথাও একটা ডুয়েল এর আহ্বান জানানো হলো, একেবারে সম্মুখ সমরের লড়াই। সেখানে যখন যুদ্ধ আসন্ন, যুদ্ধক্ষেত্র থেকে নওশাদ সিদ্দিকী পালিয়ে গেল। এই যে মানুষের কাছে পৌঁছাচ্ছে এই বার্তাটা, সেখানে যে মানুষটাকে একেবারে রিজু, শক্তিশালী, মেরুদণ্ড শক্ত করে এই সমস্ত কিছু দুর্নীতির বিরুদ্ধে একটা প্রতিবাদের মুখ হয়ে উঠছিল, সেই মানুষটা যখন যুদ্ধক্ষেত্র ছেড়ে দিচ্ছে, ডুয়েলের আহ্বান জানিয়ে যখন পিছিয়ে যাচ্ছে, তখন তো কোথাও অনেকে বলছেন এর থেকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মৃত্যু ছিল শ্রেয়। সেটাই তো বীর দেখো, একদম বীর পুরুষের কাজ হচ্ছে যুদ্ধক্ষেত্র, যুদ্ধ ময়দানে থাকা। সে যুদ্ধ ময়দানেই আছে। এবার সেনাপতি যদি চেঞ্জ করে, রাজারা একটা টিম যদি সেনাপতি চেঞ্জ করে, সেক্ষেত্রে আর কিছু করার নয়। আমি সেনাপতি ওই যুদ্ধের ময়দানে থাকতে চেয়েছিলাম। 21 নির্বাচনে ভাঙড়ে পাঠিয়েছিল। আপনারা জানেন ভাঙড়ে কীভাবে কিছু শাসক দলের গুন্ডামস্তান যারা এখন দলীয় নেতৃত্ব পেয়ে কীভাবে আতঙ্কের জায়গা করে রেখেছিল, সেই জায়গা কিছুটাও আমি রেকটিফাই করতে পেরেছি। কিন্তু আমি সেখানে সেনাপতির দায়িত্ব নিয়েছিলাম এবং সেখানে জয় করে এসেছি।
আমি মনে করি নরম জায়গাতে লড়াই নয়, শক্ত জায়গাতে লড়াই আমি পছন্দ করি। আমি ভলিবল প্লেয়ার ছিলাম, ন্যাশনাল লেভেলে ইউনিভার্সিটি খেলেছি। জীবনের সবথেকে ভালো দুবার যদি পারফরমেন্স করি, দুবারই ইন্ডিয়ার 6টা মানে সিনিয়র ইন্ডিয়া খেলা প্লেয়ারের বিরুদ্ধে লড়াই করেছি, সেখানে বেস্ট প্লেয়ার নিয়ে এসেছি তাদের এগেনস্টে লড়াই করে। তো আমি শক্ত জায়গায় লড়াই করতে পছন্দ করি, যে আমার সামনে প্রতিপক্ষ যত শক্তিশালী হবে তত লড়াই করা আমার জন্য আরও এনার্জি যোগায়। আর যখন ছোটো টিমের সাথে খেলেছি আমি, আমার পারফরমেন্স আরও ডাউন হয়েছে, আমি ভালো বল মারতে পারতাম না। তখন বড় টিম আছে, 2টো মেয়েরা আমাকে আওয়াজ দিয়েছে, আমি 4টে মেয়ে আওয়াজ দেবো, এই ছেলে আমি। সুতরাং এখানে সেনাপতিকে যদি চেঞ্জ করে তার পরিবর্তে অন্যজনকে দেয়, তবে লড়াইটা লড়াইয়ের জায়গাতেই আছে। শুধুমাত্র ডায়মন্ড হারবারের পরাজিত করানোটা বা ওখান থেকে আমাদের জিতে নিয়ে আসাটার লক্ষ্য নয়, সারা রাজ্যে যে অন্যায় হচ্ছে, যে সন্ত্রাস হচ্ছে, সেটাকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার লড়াই আমরা আছি। কিন্তু বাক্সিংয়ের লড়াই হতো, এটা তো অনেকে বলতো। হ্যাঁ, জায়গা থেকে তো ব্যাপারটা পুরো জলের তলায় ডুবে গেল। মানে এটা তো আমি অস্বীকার করবো না একবারের জন্য। তবে একটা কথাই বলতে পারি, প্রার্থীর জায়গাটা নওশাদ সিদ্দিকীর জায়গায় মঞ্জুর লস্কর নাম দেওয়া হচ্ছে, এতটুকুই। লড়াইটা কিন্তু সেই একইভাবে হবে। তবে কি লড়াইটা সিরিয়াসলি লড়াই হবে? সিরিয়াসলি লড়াই হবে। এদেরকে ছাড়ার কোনো প্রশ্ন আসে না। যারা বাচ্চাদের মিড ডে মিল থেকে দুর্নীতি করে, যারা সমবাদী প্রকল্প 2000 টাকা পায়, কারো পরিবারে মারা গেলে গরিব সরকারি প্রকল্প 2000 টাকা, সেখান থেকে 500 টাকা যারা নেয়, যারা বাবাকে মৃত দেখে মায়ের বিধবা ভাতা তুলে খায়, তাদের সাথে কোনো অংশে কম্প্রোমাইজ করা যাবে? অত খারাপ হচ্ছে এসে পৌঁছে যায়নি। নওশাদ, তুমি শুরুতে একটা কথা বললে যে বাধ্যবাধকতা, তো এই বাধ্যবাধকতার বেড়াজালটা মানে কারা বেঁধে দিল? যে তোমায় খুব স্নেহ করে, সেই পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা তৃণমূল কংগ্রেস, নাকি যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল ডায়মন্ড হারবারে প্রার্থী দেবো না, সেই বাম কংগ্রেস? কারা বাধ্যবাধকতার জায়গা হলো? এখন আমার ডায়মন্ড হারবারের কন্টেস্টের বিষয়ে বলছেন, শুভেন্দু অধিকারী মহাশয় কতটা স্নেহ করে বলতে পারবো না, শুধু নওশাদকে স্নেহ করলে হবে না। নওশাদ পিছড়ে বর্গ থেকে বিলং করছে, নওশাদ যে কমিউনিটি থেকে বিলং করছে, 42টা সিটে কিন্তু সেই জাতির একটা কাউকে দাঁড়ায়নি। শুধুমাত্র নওশাদকে ভালোবাসবে, অন্যজনদেরকে গালাগালি দেবে, এই ভালোবাসা আমার প্রয়োজন নয়। দ্বিতীয় হচ্ছে, লেফট ফ্রন্টের সাথে তো আমরা আমাদের যতটা চেষ্টা করেছি আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু দুঃখের বিষয় একটা সময় তো, এখন যদি আলাদাভাবে লড়াই করছে, একটা সময় তো লড়াই একসাথে করেছে, সেই জন্য বেশি তাদের বিরুদ্ধে মন্তব্য করাটাও আমার রুচিতে লাগছে। নিজেকে এখনও সংযুক্ত মোর্চার বিধায়ক বলে দাবি করি, তো ওরাও কিছু ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমাদের দলীয় শৃঙ্খলার ব্যাপারে, দলের গণতন্ত্রের ব্যাপার। দলে এমনও মতামত উঠে এসেছিল যেগুলো সবটাই তো পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করেনি বা করাও যায় না, তারপরেও আমি একটা বলতে বাধ্য হচ্ছি, মানে এত কোশ্চেনের মান আপনাদের দিক থেকে হচ্ছে। তো এই ধরনের বলা উঠেছিল যে যেহেতু যদি আপনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান, তাহলে বাকি সিটগুলো আমাদের দেওয়ার প্রয়োজন না। কারণ হচ্ছে ওরা ভালো করেই জানে, আমি যদি যেখানে দাঁড়াবো, ভাঙড়ে যেভাবে আমি, এমন কোনো পাড়া বা এমন কোনো গলি ছিল না যেখানে আমি পৌঁছাইনি প্রচারের জন্য। 280টা বুথ হতে পারে, কিন্তু বুথ শুধু বুথে টাচ করিনি, সেই গ্রামের পাড়ার মধ্যে পৌঁছেছে। এমন জায়গায় গিয়েছে, ছোটো হাতি গাড়ির ওপরে, আমাদের তো আর হুটখোলাসে অত টাকা পয়সা ছিল না সেই সময়, এখনও যদিও নাই, যে হুটখোলা গাড়িতে যেতে হবে, BMW কাঁচ ফাঁচগুলোর ওপরে বা অডির ওপরে, এরকম তো ব্যাপার ছিল না। ছোটো হাতিতে গিয়েছি, রাস্তা ছোট, সেখানে বাইকে চেপে গিয়েছি, লোকের ডিমান্ড যেতে হবে, বাইক যাওয়ার রাস্তা নেই, লোকের বাড়ির কানাসের সাইড যেতে হয়েছে, গিয়ে কিন্তু সেখানে গিয়ে রিচ করেছি 8-10টা বাড়ি আছে। আমি কি অবাক হয়ে যেতাম যে এখানে মানুষ থাকে, মানে এত কঠিন পরিস্থিতি তাদের জীবনযাপন করতে পৌঁছেছে। তো সেই আমার রেকর্ডটা আমার পার্টির যারা দায়িত্বশীলরা জানে। স্বাভাবিকভাবে আমি যদি ডায়মন্ড হারবারে, তারা আমাকে যদি মানে অনুমতি দেয়, আমি ডায়মন্ড হারবার ছাড়া অন্য জায়গায় সে অর্থে বেরোতাম না। সেই জন্য তারা এক প্রকার মানে ক্ষোভ বলতে পারবো না, বা তারা এরকম বলেছিল, তাহলে চলুন সবাই মিলে ডায়মন্ড হারবারেই ফোকাস করি, বাকি কোনো সিটে প্রার্থী দেওয়ার দরকার নেই, আমাদের চেয়ারম্যানকে দিতে পার্লামেন্টে পাঠায়। সেক্ষেত্রে আমারও তখন খারাপ লাগছে, তাহলে আমার জন্য বাকি সিটে যেগুলো এতদিন ধরে মার খেয়েছে, কেস খেয়েছে, যাই করেছে, সংগঠন তৈরি করছে, সেই জায়গাগুলো দুর্বল হয়ে যাবে, সেটা আমাকে ভাবতে হয়েছে। বাধ্যবাধকতা হচ্ছে আমার দলের ইন্টারনাল বিষয়টা, শৃঙ্খলার বিষয়টা এবং মতামতের বিষয়টা। বাইরে কি আমার উপরে রাগ করলো, শুভেন্দুবাবু আমার উপরে খুশি হলো কি রেগে গেল, স্পিকার স্যার আমার উপরে খুশি হলো কি রেগে গেল, আমি ডায়মন্ড হারবার দাঁড়ালাম না দাঁড়ালাম না, সেই অঙ্ক কষার জন্য আমি আসিনি। কারণ আমি যে মানুষের প্রতিনিধিত্ব করতে এসেছি, তারা প্রতিনিয়ত রাস্তায় বসে আন্দোলন করছে চাকরির জন্য। আপনার শুভেন্দুবাবুদের এখন কেন্দ্র সরকার চলছে, তো প্রশ্ন শুভেন্দুবাবুকে তাহলে দিতে হবে যে লিপসন বাবুসের কোম্পানিতে ঢুকে যখন কম্পিউটারে 14টা ফাইল ডাউনলোড করলো যে অফিসারগুলো, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে। সুতরাং এদের সাথে রাজনৈতিক সৌজন্যতা ছিল, আচ্ছা আগামী দিনেও থাকবে। আমি এখান থেকেও একটা কথা বলতে চাই, এর সাথে অ্যাড করে দিচ্ছে, যে লোকসভা নির্বাচন আসছে, 42 জন MP জিতে পার্লামেন্টে যাবে, তারা কিন্তু রাজধানী চলে যাবে দিল্লিতে।
নাহলে ফ্লাইটে যাবে, ম্যাক্সিমাম ফ্লাইটে যাবে। কিন্তু তাদেরকে আমরা পাঠাচ্ছি আমাদের জনপ্রতিনিধি হিসাবে, কিন্তু কতটা কাদেরকে পাঠানো দরকার, কতটা জনগণের জনপ্রতিনিধি হয়ে পাঠানো দরকার সেটা যেমন লক্ষ্য রাখা দরকার, সাথে সাথে এটা মাথায় রাখা দরকার তারা কিন্তু রাজধানী চড়ে এসিতে দিন দিয়ে যাবে। তাদের জন্য আমাদের সাধারণ বুথ লেভেলে কোনো মানুষের না, পরিবারের না, কারো ক্ষতিগ্রস্ত হয় সেটা প্রত্যেকটা রাজনীতির গ্রাসরুট লেভেলের নেতাদের সেটা মাথায় রাখা দরকার। আর একটা প্রশ্ন আপনাকে, আপনার বিধানসভা যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে যাদবপুর, সেখানে আপনি তো নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবে এখনো দাবি করেন, সেই কেন্দ্রে আপনারা কি বাম প্রার্থীকে সমর্থন যোগাচ্ছেন? আমরা শুধুমাত্র ওই কেন্দ্রটা নয়, সারা রাজ্যে এই প্রশ্ন নিয়ে আমি আসছি পরে, এই প্রশ্নটা নিয়ে আসছি কারণ এখানে বিরাট একটা অঙ্ক রয়েছে। আমি সুচারুর প্রশ্ন নিয়েই চলে যাচ্ছি, আমি একটু বাদে আসছিলাম। যে যে জায়গায় বামপন্থীরা জিততে পারে, সেটা মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম হোক, সেটা যাদবপুরে সৃজন ভট্টাচার্য হোক, সেটা শ্রীরামপুরে দীপশিতা ধর হোক, সেই সেই জায়গায় বামেদের ভোট কাটার জন্য আইএসএফ দাঁড়িয়ে পড়েছে। এটা প্রেস কনফারেন্স করে যেটা বলেছে আপনারা শুনতে পাচ্ছেন, আমরা যেটা বলেছি। কিন্তু দুঃখের বিষয়, আলিমুদ্দিন স্টুডিও এমন কিছু কথা বলছে যেটা আমি হয়তো বলতে পারছি না। আগামী দিনে আমি সেই সময় উপস্থিত ছিলাম না, আমাদের রাজ্য নেতৃত্বরা ছিল। আগামী দিনে তার প্রেস কনফারেন্স করে বলতে হবে। তারপরে আমি বলি, যতটুকু বলা সংযত নিজেকে রেখে বলছি। একটা আলোচনা ছিল যখন প্রথম আমি গিয়ে আপনার বামেদের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় বিমানবাবুর সাথে কথা বলেছি। তারপর আমাদের রাজ্য নেতৃত্বরা এসেছিল, মানে শুধু ওই জেলা পর্যায়ের বা ফেলে দেওয়ার কেউ না, রাজ্য নেতৃত্বরা, আমাদের ছোটো দল, আমাদের ছোটো দলেরও যারা সর্বোচ্চ তাদেরকে পার্টি এসেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, যে আলোচনা যখন হচ্ছিল একটা কথা হয়েছিল যে আমরা এটা জায়গায় আমরা নির্দিষ্ট থাকবো না, যে যাদবপুর আর শ্রীরামপুর নিয়ে আমাদের কন্ট্রোভার্সি হচ্ছিল বেশি, যে আমাদের এটা কে নেবে কে ছাড়বে। আমাদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছিল যে আমরা ওখানে একটা জিতে আছি, আমাদের সংগঠন বেড়েছে, আরও টালিগঞ্জ পর্যন্ত সংগঠন তৈরি হয়েছে, আমাদের দরকার। এই একটা যে আলোচনা যখন হচ্ছিল, আর শ্রীরামপুর আমাদের 4টে জায়গায় খুব ভালো জায়গা আছে, আমাদের হোম সিট, এইগুলো আলোচনা হচ্ছিল। এটা কথা উঠে এসেছিল যে এই দুটো সিটটা এখন তাহলে রিজার্ভে থাকুক, এটা হোল্ডে থাকুক, আগে বাকি সিটগুলো নিয়ে সমস্যার সমাধান হোক, তারপরে এই দুটো নিয়ে আলোচনা হবে। আর যেহেতু মোহাম্মদ সেলিম সাহেব এখন মুর্শিদাবাদে দাঁড়িয়েছে, ওটা নিয়ে একবারের জন্য আমাদের কাউকে জানানো হয়নি যে মুর্শিদাবাদ থেকে ওনাদের হাতে ফোকাস করছে। এবার প্রসঙ্গ আসি, মুর্শিদাবাদ বিষয়টা নিয়ে যখন আমরা প্রথম সিট ঘোষণা করেছিলাম, আমাদের প্রার্থীর নাম বলেছিলাম মুর্শিদাবাদে, তারপরে যখন ছিলাম মোহাম্মদ সেলিম সাহেব, তখন আমরা আলোচনা আবার কিন্তু কন্টিনিউ করি। যে কন্টিনিউর জন্য অনেকের অবদান আছে, বিকাশ রঞ্জন স্যারেরও কিন্তু অনেকটা অবদান আছে। তখন আমরা কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছিলাম যে আমরা প্রয়োজনে মুর্শিদাবাদের সিটটাকে তুলে নিচ্ছি, যাদবপুরকে আপনাদের ছেড়ে দিচ্ছি, ঘাটাল তমলুক থেকে শুরু করে সব জায়গায় ম্যাক্সিমাম আপনাদের ছেড়ে দিচ্ছি। আপনারা আমাদেরকে আপনাদের সমীক্ষা করে দেখুন, হুগলি জেলায় যে 3টে সিট আছে, সব থেকে দুর্বল সিটটা হচ্ছে লেফট ফ্রন্ট বা সিপিএম বলুন না কেন, সেটা হচ্ছে আপনার শ্রীরামপুর আমাদেরকে ছেড়ে দিন। এবার বলুন, 4টে আমরা 7টাতে এসে দাঁড়িয়েছি। এতদিন বলিনি। আর একটা কথা বলছি, যদি দেখা যায় পক্ষান্তরে 6টা সিট কিন্তু এসে দাঁড়াচ্ছে। একটা তো লেফট কংগ্রেসের সাথে আমাদের হচ্ছে মালদা উত্তরে, কংগ্রেস আমাদের সাথে জোট করতেই চাইছে না, আমরা তো কংগ্রেসের কাছে অচ্ছুত। তো একটা সিটে এমনি, তাহলে 6টা সিটে আমাদের আলোচনা হচ্ছে, 6টা এসে দাঁড়াচ্ছি আমরা। সেক্ষেত্রেও যদি লেফট ফ্রন্ট মনে করে, ওনার মনোভাব নিয়ে চলে, তাহলে কিছু করার নেই। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমরা যে নিজে থেকে ঘোষণা করেছি, কে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সোশ্যাল সাইটে কী লিখছে লেখক, কিন্তু লেফট ফ্রন্টের মধ্যে যে সিপিআই আরএসপি ফরওয়ার্ড ব্লক, মনে মনে কিন্তু তারাও একটু হলে খুশি হচ্ছে, কারণ তাদের বিভিন্ন সময় দেখেছি তো যে আগ্রাসন নীতিতে নাকি তারাও কোণঠাসা হয়ে যাচ্ছে, তারাও কিছু একটা বলছে, তো বলতে পারছে না মিডিয়াতে। মানে আপনি বলছেন, মানে তুমি বলছো আইএসএফ এর এই ভূমিকায় বামেদের ছোট শরিকরা বড় দাদা সিপিএম এর যে দীর্ঘদিনের বঞ্চনা, তার প্রতি খুশি হচ্ছে। আমার এখানে একটা প্রশ্ন আছে যে মোহাম্মদ সেলিম, নামটি তার মোহাম্মদ সেলিম, যদিও মোহাম্মদ সেলিম তিনি বারবার করে আমাদের টাফটকে এসেও বলেছেন, এ কথা তুমিও বলেছ, যে হিন্দু মুসলিম এর বাধা পেরিয়ে গিয়ে রাজনীতিটা করা হয় সব মানুষের জন্য। আমি সেটাকে সম্মান জানিয়েও বলছি যে মোহাম্মদ সেলিমের যদি মুর্শিদাবাদ থেকে আইএসএফকে তুলে নেওয়া হয়, যারা ভবিষ্যতে রাজনীতি করবে, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, তাদের ওখানে আইএসএফ থাকে, তাহলে গলার কাটা পার্টির মধ্যে বাইরে আইএসএফকে নিয়ে মোহাম্মদ সেলিমের থেকে বোধহয় খুব কম লোককে সহ্য করতে হয়েছে যে আইএসএফের সঙ্গে জোট হলো কেন। সেক্ষেত্রে পক্ষান্তরে যে লোকটা আইএসএফ এর সবচেয়ে বেশি প্রবক্তা ছিলেন এক সময়, সেই মোহাম্মদ সেলিমকেই তো বিপদে ফেলা হচ্ছে। না, আমরা তো এ থেকে তুলে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। মুর্শিদাবাদে এবং যাদবপুরে সম্পূর্ণ সহযোগিতা করব,
এটাও বলেছিলাম যে আমি যে যাদবপুরে যাতে সৃজনদাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠানো যায় তার গুরু দায়িত্ব ভাঙর শুধু নয়, আমরা দায়িত্ব, ভাঙনের নেতৃত্ব নয়, আমরা দায়িত্ব নিয়ে নেবো। বাকি তো জায়গায় তো অবশ্যই নিতে হবে, গলা মিলিয়ে। রেজাল্ট তো দিনের শেষে হবে, মানুষ দেবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাদবপুরে প্রার্থী দেবো না, তখন নওশাদ সিদ্দিকী মৌলবাদী না, এখন আক্রমণ চলছে। এই মৌলবাদীর সাথে একসাথে বসে 2021-এ নির্বাচন হলো, মৌলবাদীকে জায়গা দিল, আপনার কি বলে, এক জায়গায় বসে সংযুক্ত মোর্চার প্ল্যাটফর্ম তৈরি হলো। তো এখন মৌলবাদী হয়ে গেছে, ঠিক আছে, যার যেটা পছন্দ লাগছে সার্টিফিকেট দিয়ে দিনের শেষে আমি মনে করি মন জানে পাপ আর মা জানে বাপ। তো সে প্রসঙ্গ যাচ্ছি না। ওই যাদবপুর থেকে প্রার্থী তুলে দেবো না, মুর্শিদাবাদ থেকে প্রার্থী তুলে নেব। তাহলে আমরা ঝাড়গ্রামে আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে দিল, ঝাড়গ্রাম থেকে আমাদের তুলতে হবে, শ্রীরামপুর থেকে আমাদেরকে সেটাও তুলে নিতে হবে। এটা করলে কি আর জোট ধর্ম পালন করা হচ্ছে? কিন্তু আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। একদিন গাড়িতে যাচ্ছিলাম, একটা ইউটিউবে একটা ভিডিও দেখালো আমার সাথে যারা থাকেন, কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলার কোনো একটা গুরুত্বপূর্ণ পদে আছে, তিনি একটা বক্তব্য দিচ্ছেন যে, তার বক্তব্য বলছে, আমার নয়, এটা আমি এ ধরনের মন্তব্য করিও না, তার বক্তব্য সিপিএম কি দাদাগিরি করছে নাকি এই জোটের মধ্যে, তারা যে সিট ঠিক করে দেবে কংগ্রেসকে নিতে হবে, এই যে কথাটা বলছে, কিন্তু তার ক্ষোভের বই প্রকাশ। তো এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি কারো চলতে চায়, জোট তাহলে হবে না। কিন্তু কোথাও মনে হয় না বামেদের, তার মধ্যে সিপিএম তো আছেই, ওইদিকে কংগ্রেস এবং আইএসএফ, যারা একটা সিটেরও যোগ্য নয় 42টার মধ্যে, আইএসএফ বা কংগ্রেস বা বামেরা, কংগ্রেসের ধরুন বড় জোর আমি ধরলাম 2টো সিট রইল, আমি বড় জোর ধরে নিলাম যে একটি সিটে সিপিএম রইল, ধরে নিলাম আইএসএফ, তাহলেও যদি জোট না হয় আইএসএফ একটাও সিট পাবে 42টা। দেখুন, আমি আপনাকে বলি, কোশ্চেন দারুণ করেছেন আপনি। আমি বলতে পারি না কে কটা সিট জিতবে, অবশ্যই মানুষ বলবেন, কারণ আপনি আমি যদি বলে দিই কে কটা সিট জিতবে আসবে, তাহলে কিন্তু আমাদের আর এই নির্বাচন করাটাই মিথ্যা। তাহলে মানুষের মতামতটাকে আমি নিতে পারি না। মানুষ যাকে চাইবে সে জিতবে। গণতন্ত্রে সংবিধান সুযোগ দিয়েছে আপনাকে, আমাকে, চাওয়ালাকে, ভ্যান চালককে, সবাইকে, আইএস আইপিএস, আমাদের বিচারপতি, তিনি তার থেকে পদত্যাগ করে তিনি কন্টেস্ট করছেন। মানুষ যাকে চাইবেন হিন্দি পার্লামেন্টে পাঠাবে। এবার মানুষ যাতে বেশি করে চায়, সংখ্যাগরিষ্ঠ মানুষ যাতে যার পক্ষে চায়, সেটা হচ্ছে লড়াই থাকতে হবে আমাদেরকে। সেই রকম মেকানিজম বা সেই রকমভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা গড়ে তুলতে হবে। আমরা কতটুকু গ্রহণযোগ্যতা গড়ে তুলেছি, এককভাবে লড়াই করতে চেয়ে বলেছিলাম 20টা। এবার বৃহত্তর স্বার্থের কথা সহজেই যাতে আমাদের সবার গ্রহণযোগ্যতা বেড়ে উঠে বিজেপি তৃণমূলকে পরাস্ত করা যায়, সেই জন্য আমরা প্রথমেই 14টাতে চলে এসেছিলাম। নাপতে নাপতে কিন্তু 7-এ, আবার যে আজকে তথ্য দিলাম কিন্তু 6-এ দাঁড়াচ্ছে। এরপরেও যদি মনে করে যে আইএসএফের যে যতটুকু বা যতটা ভোট আছে ভালোবাসার ভোট, সেটাকে আমরা ক্যাশ করব, আর আইএসএফের নেতৃত্বদেরকে বেড়ে উঠতে দেবো না, তাহলে কিছু করার নেই। আমাদেরকে দলিত সমাজের অধ্যাপককে ক্যান্ডিডেট করে মানুষের সামনে নিয়ে যেতে হবে, আমাকে মুসলিম সমাজের অধ্যাপককেও ক্যান্ডিডেট করে মানুষের সামনে নিয়ে যেতে হবে, আমাদেরকে আদিবাসী সমাজের অধ্যাপককেও ক্যান্ডিডেট করে মানুষের সামনে নিয়ে যেতে হবে। মানুষ যদি গ্রহণ করে আমাদের বাজিমাত হবে, আর মানুষ না গ্রহণ করলে আমাদের পরিবর্তে যাকে গ্রহণ করবে এই অধ্যাপক স্যারেরা বা আমরা সকলে ঐক্যবদ্ধ হয়, আমরাও কিছু এই কাজের যাকে গ্রহণ করবে তার কোন কাজকর্মের মধ্যে ভুলে আমরা ধরিয়ে দেবো। কিন্তু কোথাও কোথাও মনে হয় না আইএসএফের যে প্রার্থী তালিকা হয়েছে বকলবে তৃণমূল কংগ্রেসকে দারুণভাবে সাহায্য করবে। যেমন যেমন বারাসাত লোকসভা নির্বাচনে আমরা গতবারের যদি পরিসংখ্যান দেখি, সেক্ষেত্রে দেগঙ্গা এবং রাজারহাট অঞ্চলে যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, তারা যা পরিসংখ্যান যা রয়েছে তাতে তারা তৃণমূল কংগ্রেসকেই বেছে নিয়েছেন। অনেকে বলছেন ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য। এবার বারাসাত লোকসভা কেন্দ্রে দারুণ প্রার্থী দিয়েছেন, লড়াকু নেতা তাপসবাবুকে দিয়েছেন। কিন্তু কোথাও কি মনে হয় না মেরুকরণের রাজনীতিতে তাপসবাবু দেগঙ্গা রাজারহাটে আইএসএফ সমর্থকদের ভোটটাও পাবেন না? সেক্ষেত্রে কোথাও সংখ্যালঘু ভাই বোনদের ভোট না কেটে তৃণমূলকে, অর্থাৎ ওখানকার ওই কেন্দ্রে কাকলি ঘোষদারকে প্রায় এক প্রকার জিতিয়েই দিলেন। দেখুন, আপনি যেটা তুলেছেন বাস্তবের কথাটাকে তুলে ধরেছেন। এটাকে ভাঙার, এই ট্রেন্ডকে ভাঙার জন্য আইএসএফ রাজনীতির ময়দানে এসছে, বিকল্প রাজনীতি পেতে চাইছে। যদি এমন হয়ে যায় হিন্দু এলাকায় হিন্দুকে দিতে হবে, মুসলিম এলাকায় মুসলিমকে দিতে হবে, তাহলে আমরা ধ্বংসের খুব কাছাকাছি এসে গিয়েছি। ধাবিত হচ্ছি তো, ধ্বংস হবো আগামীতে একদম। সেই জায়গাটা গিয়ে ভাঙতে হবে।
আমরা তার ধর্মীয় পরিচয় নন, তার ব্যক্তিত্বে, তার কাজের চিন্তা ভাবনা, তার কমিটমেন্টের উপরে ভোট করাতে হবে। আজকে যদি ধর্মীয় পরিচয় হয় তাহলে বিজেপি বা শিবসেনা বা আরও যারা এক্সট্রিম টাইপের আছে তাদেরকে আমরা ভোট দেবো, তাদেরকে ডেকে নিয়েছি। এটা আমরা মনে করছি অনুচিত হবে। অবশ্যই যদি রিজার্ভ সিটে তাদের অবশ্যই তাদের বাইরে যায় না, তাদের বাইরে তাও রিজার্ভ সিটে তাদের বাইরে দেওয়া যায় না, এটা যেমন গেছে। কিন্তু অন্য সিটগুলোতে এই ইকুয়েশনে আমরা আসতে চাই না, কারণ এটা খুব ভয়ঙ্কর। হয়তো আজকে ভালো লাগবে, আজকে ভালো লাগবে, বারাসাতে আমি একটা মুসলিম প্রার্থী দেবো, দেগঙ্গার, রাজারহাট, মধ্যমগ্রামের ওই অর্থ অঞ্চলের মাইনরিটি ভোট আমার কাছে আসবে। এই যে ভয়ঙ্কর খেলা আজকে খেলবো আমি, তাহলে কালকে কিন্তু এই খেলায় আমাকে হাত পুড়তে পারে। সুতরাং এটা তো বিজেপি খেলছে, এটা তো তৃণমূল অনেক ক্ষেত্রে খেলে। কারণ আপনারা দেখবেন আনিসকে যখন হত্যা করা হয়েছিল, তারপরে যে এই বামে সমস্যা মানে প্রতিবাদ সংগঠিত হয়েছিল, তখন রাতারাতি একটা সিট গঠন করেছিল। সে সিটের টপে কি ছিল? জ্ঞানব্যান সিং। তাকে কিন্তু আনিসের বাড়ি পাঠানো হয়নি। মেরাজ খালিদ সাহেব ওই সিটের একটি সদস্যের মধ্যে একজন ছিল, তাকে পাঠিয়েছিল। কারণটা কি? মেরাজ খালিদ মুসলমান না, নামটা থেকে যদি একটু চুপ করেন, আমার জাত ভাই এসে গেছে। কিন্তু আমি তখনও বলেছিলাম এই খেলায় মমতা ব্যানার্জি এত সিদ্ধস্ত, এই খেলায় খেলতে দেওয়া যাবে না। আমরা জ্ঞানব্যান সিং, মেরাজ খালিদকে বুঝি না। আমি যে পোশাকটা পরে আছে, যে উর্দিটা পরে আছে, সে স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করুক, এটাতে আমরা বিশ্বাসী। সুতরাং এই যে প্রার্থীদের খেলায় তৃণমূল বিজেপি খেলছে, ও খেলায় আমরা খেলবো না, বরঞ্চ ওটাকে ধ্বংস করাই তো আমাদের মূল লক্ষ্য। আজকে ওটা 2011 বা 2024 হিন্দু বিপদে ছিল, মুসলমান বিপদে ছিল। 2011 আগে পশ্চিমবাংলার মুসলমান বিপদে ছিল, আর 2014 আগে হিন্দু বিপদে ছিল। এখন 2024 দাঁড়িয়েছে, কারো 10 বছর, কারো 13 বছর আছে। না হিন্দু উদ্ধার হতে পারলাম, না মুসলমান উদ্ধার হতে পারলাম। অমিত শাহজির ছেলে উদ্ধার হয়েছে, জয় শাহজি, আর অভিষেক ব্যানার্জি উদ্ধার হয়েছে। আমার পাড়ার রাম কাকার ছেলেটাও উদ্ধার হয়নি, রহিম চাচার ছেলেটাও উদ্ধার হয়নি। আমাদের দরকার ওই রাম কাকা আর রহিম চাচার ছেলের কীভাবে উদ্ধার হবে, চাকরি পাবে, তার লড়াই আমাদের। নওশাদ, আপনি বললেন যে লড়াই, এই যে 2019 সাল থেকে 2024 সাল, বেশ কয়েকটা বছরে 5 বছর কেটে গেছে, এবং আমরা দেখেছি যে 2019 সালে যে লড়াই শুরু করেছিল চাকরির প্রার্থীরা, তারা যে অভিযোগটা বারবার তুলেছে যে তাদের চাকরি চুরি হয়ে গেছে, 2024 এসেও কিন্তু সেই বসে আছে তারা, এবং আপনি নিজে তাদের সঙ্গে দেখা করেছেন, এবং পাশাপাশি যে বকেয়া ডিএর জন্য আন্দোলন, সেখানেও আপনি গেছেন এবং সেখানেও আপনি তাদের সঙ্গে অনশনও করেছেন। তো আপনি কি মনে করছেন যে ভোট বাক্সে এবার সেই প্রভাবটা পড়বে, এবং এই যে যুব সমাজের মধ্যে একটা প্রভাব পড়বে? বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে চলেছে। দেশে যে বেকারত্বের সংখ্যা বেড়েছে, তার মধ্যে 86% আমার মতো যুবকরা আছে, বা 86% মানুষ যারা ইয়াং ব্রিগেড আছে। অবশ্যই শান্তিপূর্ণভাবে ভোট যদি হয়, মানুষকে ভোট দানের যদি জায়গা করে দেওয়া যায়, ইসিআই যদি তার ব্যবস্থা করে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার ডিএ থেকে শুরু করে, যাদের চাকরি চুরি গেছে প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি, এমএসসি, এসএলএসটি থেকে শুরু করে যারাই ডিপ্রাইভ হচ্ছে। আর যুব সমাজ আছে তখন দ্বিধাগ্রস্তের মধ্যে আছে। মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যত দিন যাচ্ছে তখন পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। কেন? কারণটা কি? তো দিশা দেখতে পাচ্ছে না। দেখছে তার দাদাদের অবস্থা কি, মাস্টার্স করে আছে। আমি কদিন আগে ঝাড়গ্রামে গিয়েছিলাম, দুজনে এসে দেখা করলো, একজন বিটেক আর এমটেক করেছে। আমি দাদা কি করেন? হাসছে। ঝাড়গ্রামে প্রত্যন্ত এলাকার আদিবাসী সমাজের ছেলেমেয়েরা, আদিবাসী সমাজের বিটেক এমটেক করে বসে আছে, চাকরি নেয়। এটা শুধু আদিবাসী নয়, সংখ্যাগুরু, সংখ্যালঘু, উচ্চবর্ণ থেকে শুরু করে পিছিয়ে বর্গের সবার ক্ষেত্রে এক চলছে। আমি আশা করছি এই নির্বাচনে সেটা একটা জায়গায় আসবে। কিন্তু দুঃখের বিষয়, আপনার প্রথমে আমি রেস্টে টেনে বলছি, আমরা চেয়েছিলাম, নওশাদ সিদ্দিকী আইএসএফ চেয়েছিল, এই যে ভোটটা আছে, যে ক্ষোভের ভোটটা এক জায়গায় আমরা নিয়ে আসি, একটা ঘরে নিয়ে আসি, সহজেই বিজেপির যে জমলাবাজি বা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে একটা জায়গায় রাখি, একে পশ্চিমবাংলার 42টাতেই কোণঠাসা করি আমরা বিজেপি তৃণমূলকে, সহজেই এদেরকে প্রত্যাখ্যান করে হারাতে পারি। কিন্তু দুঃখের বিষয় সেটা হয়ে উঠলো না। এখন আমাদের লড়াইটা আরও বেশি হচ্ছে, আইএসএফকে আরও বেশি লড়াই করতে হবে ওই ভোটটাকে যাতে ঐক্যবদ্ধ করা যায়। আর যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনার ভূমিকা কি, আমি একজন বিরোধী দলের সামান্য একজন বিধায়ক, কিন্তু আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিই অ্যাসেম্বলি হাউসের মধ্যে, আইনসভার মধ্যে, পার্ট টাইমার, সমকাজে সমবেতন থেকে শুরু করে, এই যাদের চাকরি চুরি হয়ে গেছে, ডিএ সহ শুরু করে আগামী প্রজন্মের কথা ভেবে, এবং প্রাইমারি যে স্কুলগুলো বন্ধ হয়ে যেতে চলেছে তার বিরোধিতা করে, সমগ্র বিষয় আমার লেভেলে সর্বোচ্চ দিয়ে আমি বলছি। কিন্তু ঘটনাচক্রে আমি তো একজন হয়েছি
বিধানসভার মধ্যে আমাকে ইনকিলাব বলতে হবে, আমাকে জিন্দাবাদ বলতে হয়। আমার সাথে যে 2-4 জন থাকতো, স্লোগান আমি দিলাম, তারা আমার সাথে সহযোগিতা করতো, এতক্ষণ কিন্তু পশ্চিমবাংলার আইনসভা বুঝতে পারতো। কিন্তু তারপরেও যে ভরসা বিশ্বাস নিয়ে ভাঙড়ের মানুষ আমাকে পাঠিয়েছে বিধানসভার মধ্যে, আমি তাদের ভরসা আস্থা যেমন রেখেছি, সাথে সাথে রাজ্যবাসীর হয়ে নিয়মিত আমি কোশ্চেন করে যাচ্ছি। ফলে তারা আতঙ্কিত হচ্ছে। আমাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে আটকানোর চেষ্টা হয়েছে, লোভ দেখানো হয়েছে, আর্থিক প্রবলন দেখানো হয়েছে, মন্ত্রিত্বের লোভ দেখানো হয়েছে, মিথ্যা কেস দেওয়া হয়েছে, সেখানেও আমার ব্রেন ওয়াশ করানোর চেষ্টা চলেছে। আমাদের পরিবারের লোকজনকে দিয়ে আমাকে মেন্টালি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। আমাদের পরিবারটা অনেক বড়, আপনারা জানেন। শুধু দুই ভাই, চাচা কি খুব আপনার ওপর, দুই ভাই বা বাবা দিদি নয়, আরও মাঝে কাকা। চাচা বোধহয় খুব প্রভাব ফেলেছে। তো সবকে দিয়ে চেষ্টা করছি, কিন্তু সে জায়গায় আমি দৃঢ়ভাবে আছি। কারণ দেখুন, আমি একটা কথা অন ক্যামেরা বলছি, আমি লড়াই থেকে পিছপে হওয়ার ছেলে নয়। আপনি তো বাধ্য হয়েছে, এটা কি মামলা? যদি আমি লড়াই, এগুলো কি মামলাগুলোর জন্য? না মামলা তো জামিন পেয়ে আছি। ব্ল্যাকমেল করলো আপনাকে? যে মামলা তো জামিন পেয়ে আছি, যা ট্রায়াল হবে দেখা যাবে। যে বামপন্থীদের একসময় আপনাকে একজন আশ্চর্য মানুষ মনে হয়েছিল, একজন মনে হয়েছিল সৎ মানুষ, এতদিন ভাবে এলেন, আজকে তাদের কাছে বিন লাদেন হয়ে গেলেন। এটাই তো প্রশ্ন। এখন তো অনেকে নওশাদকে বলছে মীর জাফর। হ্যাঁ, ওটা তো ছোটখাটো কথা, ওটা তো ছোটখাটো। যদিও ব্যক্তিগতভাবে আমি মীর জাফরকে খুব সম্মান করি, কারণ মীর জাফর প্রাজ্ঞ মানুষ ছিলেন। যাই হোক, ওটা অন্য ব্যাপার। অত ইতিহাস পড়িনি, আমি বিষয়ে আমি এই জন্য মন্তব্য করবো না। জেনেছিলাম ওই জন্যই মির্জাপুর ওটা তো ছোটোখাটো একটা আমাকে সার্টিফিকেট দিচ্ছে, অনেক ওর থেকে অনেক বড় বড় সার্টিফিকেট দিচ্ছে। আমার যা ছোটোখাটো টিম আছে আমাকে মাঝে মাঝে স্ক্রিনশট পাঠিয়েছে। তবে আমি সাথে সাথে এটাও বলেছি যে আমাদের ভালোবাসার মানুষেরা যেন একে কাউন্টার করে বামেদের সিনিয়র লিডার সম্পর্কে না কোনো বাজে মন্তব্য করে ফেলে। কারণ হচ্ছে আমাদেরকে বাজে মন্তব্য করলে যেমন কষ্ট লাগবে, বামেদের সিনিয়র লিডার কিন্তু এই ধরনের মন্তব্য করে ফেলে, তাহলে খারাপ লাগবে। আর আজকে আপনার স্টুডিওতে এসে ক্যামেরাকে সামনে রেখে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো, একসময় বামেদের সাথে হাত মিলিয়ে লড়াই করেছি, ভোট শেষ জোট শেষ আমরা বলিনি, বামেরা বলেছে। তারপরেও বিভিন্ন জায়গায় কোনো মিটিং মিছিল থেকে শুরু করে অনেক ক্ষেত্রে হয়তো এক জায়গায় করেছি আমরা। আজকে আমরা আলাদা লড়াই করছি, ভবিষ্যৎ কী হবে ভবিষ্যৎ বলবে। তবে অনুরোধ করবো আমি আমার কর্মী সমর্থক ভালোবাসার মানুষদেরকে, কোনোভাবেই জানো বামেদের কোনো কর্মী সমর্থকদের অবাঞ্ছিত মন্তব্যের উত্তর অবাঞ্ছিত মন্তব্যে দেবেন না। আর সাথে সাথে এটাও আশা করব আমি যে কথা আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বলছি, আশা করছি লেফট ফ্রন্টের চেয়ারম্যান আগামী দিনে অন্তত এটা বলবেন তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, বা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব বলবেন, বা পার্টি ক্লাসে বলবেন, অন্তত সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ব্যবহার করতে হয় এই শিক্ষাটাও পার্টি ক্লাসে আমার মনে হয় দেবেন। কারণ একসাথে লড়াই হতে পারে, মতদর্শকতা লড়াই থাকতে পারে, কিন্তু দিনের শেষে আমরা মানুষ। শুধুমাত্র কুণাল ঘোষের অবাঞ্ছিত মন্তব্য নিয়ে সমালোচনা নয়, আমাদের পার্টি সমর্থকরাও যাতে অবাঞ্ছিত মন্তব্য থেকে বিরত থাকে তারও শিক্ষা আমাদের পার্টি ক্লাসে দেওয়া দরকার। কিন্তু কোথাও কোথাও বা মিডিয়ার সামনেও বলতে পারে এটা, কোথাও কোথাও আমাদের মন্তব্য থেকে বিরত থাকবে। কোথাও কোথাও তো আইএসএফ এর যারা নেতৃত্ব, জেলায় বিভিন্ন জেলায় নেতৃত্ব, তারা তো রীতিমতো শাসাচ্ছে বাম কর্মীদের। যদি কোনো রকমভাবে সমালোচনা হয় তাহলে কোনো কথা বলা যাবে না। না, যদি এই ধরনের কোনো জায়গায় হয়ে থাকে, হয়নি আমি বলতে পারি, যদি হয়ে থাকে সরাসরি আমাদেরকে জানাবে। সেই যত বড়ই নেতৃত্ব হোক না কেন, তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য হোক বা আমাদের পার্টির নীতির বাইরে যে কথা করছে তার বিরুদ্ধে আমরা দলীয় অবস্থান নেব। তাতে এই ভোটের জন্য সে না থাকে, যদি ভোটে আমার ইফেক্ট পড়ে তাতেও আমার কোনো সমস্যা নয়, কারণ আমাদের সমাজ বদলাতে এসেছে। কেউ শাসাবে, একটা সময় বন্ধুত্ব ছিল, এখন বন্ধুত্ব তারপর তো আবার শত্রু হয়ে যায়নি আমার। এটা আমরা মাথা থেকে কেন সরিয়ে দিচ্ছি? মানে আমি কি তাহলে আমি একটা ভেবে পাচ্ছি না, বামপন্থায় যারা বিশ্বাসী তারা বিজেপির বিরুদ্ধে কটা প্রচার করেছে, তৃণমূলের বিরুদ্ধে কটা লিখেছে, তার থেকে বেশি আক্রমণ তো আইএসএফের বিরুদ্ধে করেছে। লড়াইটা কি তারা আইএসএফের বিরুদ্ধে লড়তে চাইছে না বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইছে, এটা তো আমি ভেবে পাচ্ছি না। কিন্তু এরকম তো হয়, মানে আমি তুলনা করছি না, কোনো ঘটনার সঙ্গে কোনো ঘটনা তুলনা করছি না, কিন্তু আমরা যা পড়েছি বইতে, কারবালার প্রান্তরে যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইতে তো দুপক্ষই ভেবেছিল তারাই সত্যের পক্ষে আছে। কোথাও কি বামেদের সঙ্গে আইএসএফ এর এখন অবস্থাটা তাই? দুপক্ষই ভাবছে আমরাই ঠিক, আমরাই সত্যের সঙ্গে রয়েছি, আমরাই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। দুজনের যে মতাদর্শগত দিক থেকে বাম আর লেফট যেটা আইএসএফ বলছে, কারবালার সাথে আমি উদাহরণ টানছি না, দুজনের জায়গায় বলছে ঠিক আছে। তো আমি ওই জন্যই বলছি, তো দুজনের জায়গায় ঠিক আছে বলছি। আজকাল গত পরশু দিন পর্যন্ত আমাদের বন্ধু ছিলাম, প্রেস কনফারেন্সের পরে বন্ধু থেকে আমরা বিচ্ছেদ হয়েছে। তারপরে এই নয় যে আমরা শত্রু হয়ে গেছি, আচরণটা যেহেতু শুরু যে থেকে হয়েছে, যে দিক থেকে হয়েছে,
শত্রু হিসেবে ট্রিট করতে শুরু করেছে। এবার স্বাভাবিকভাবে আমাদের রাজনৈতিক দল নতুন, আমাদের দলের মধ্যে দেখুন সবাই 30-35-এর মধ্যেই আছে আমার ম্যাক্সিমাম। আমাদের মতো অত সিনিয়র বয়স্ক লোকেরা যে কন্ট্রোল করতে পারবে, যদিও বয়স্ক লোক থাকার পরে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারছে না, তাহলে আমাদেরটা কীভাবে মানে টিট ফর ট্যাট হচ্ছে। যদি আমি এটাতে বিশ্বাসী নয় বা এটা করতে দিইনি, আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে, শুধুমাত্র মিডিয়ার সামনে এসে মিষ্টি মিষ্টি করে বলছি এটা নয়। এই ধরনের যে বাজে মন্তব্য করছে, হয়তো একটা বাজে মন্তব্যের অবাঞ্ছিত মন্তব্যের প্রতি অবাঞ্ছিত মন্তব্যে উত্তর দিচ্ছে, আমাদের নজরে যেটা আসছে, আমাদের মিনস আমাদের টিমের নজরে যেটা আসছে, তার স্ক্রিনশট নিয়ে তার পার্সোনালি ইনবক্সে দিয়ে যে মন্তব্যকে রেকটিফাই করা দরকার, এডিট করা দরকার, ডিলিট করো, রিমুভ করো, এটা কিন্তু আমরা করে যাচ্ছি। এবং মিডিয়ার মাধ্যমেও বলছি, যারা আইএসএফকে সত্যিকার অর্থে ভালোবাসেন, আইএসএফকে আইডিওলজি বিশ্বাসী করেন, তারা কোনোদিনই অবাঞ্ছিত মন্তব্যের প্রতি উত্তর অবাঞ্ছিত হয় না। তারা আইএসএফের ভিতরে গুপ্তি মেরে যারা মানুষের মধ্যে বিভেদ লাগাতে চাইবেন, তারা আইএসএফের লোগো বা আইএসএফের নাম নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করছে হয়তো। এটা আমি বলছি, এই সৎ সাহস নিয়ে বলছি, কারণ আমাদের দলের প্রতি সে কনফিডেন্স আমাদের আছে যে রাজ্য কমিটি যে নির্দেশনা দিয়েছে। আমি আশা করবো এটা বিমানবাবু বা মোহাম্মদ সেলিম এরকম জোর দীপ্ত কণ্ঠে বলুক তার কর্মী সমর্থকদেরকে, যে অবাঞ্ছিত মন্তব্য ফেসবুকে না হয়। লড়াইটা আমাদের বিজেপির বিরুদ্ধে, লড়াইটা আমাদের তৃণমূলের বিরুদ্ধে। আমাদের লড়াইটা, এই লড়াই ফোকাসটা যেন থাকা দরকার। সৃজন ভট্টাচার্যের বন্ধু না শত্রু যাদবপুরে? রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী, ব্যক্তিগততে বন্ধু। আর একটা জিনিস জুড়ে দেব, তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম, শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাঙড় দাপানো নেতা এক সময়, তাকে জেলে ঢুকিয়ে কি আপনাকে বার্তা দেওয়া হলো যে আপনি একটু সফট হয়ে যান, ডায়মন্ড হারবারে আর নয়? অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড লেফট হ্যান্ড জাহাঙ্গীর খান, শওকত মোল্লা আগামী দিনে জেলের ভাত খাবে। সব কটাকে জেলে ঢোকানোর ব্যবস্থা হচ্ছে। শুভেন্দুবাবু বলেছেন? শুভেন্দুবাবু বলেছে কি বলতে পারবো না। শুভেন্দুবাবু অনেক কথা বলেছেন, অনেক ডিসেম্বর দেখিয়েছেন। শুভেন্দুবাবুর কথাই আর এগুলো বলছি না। যেভাবে ভাঙড়ে অন্যায় করেছে, 2021 নির্বাচনের পরে যেভাবে আমাদের কর্মীদেরকে মারধর করেছে, আমরা বুলডোজারের কথা শুনেছি উত্তরপ্রদেশে, পশ্চিমবাংলার ভাঙড়ে সংখ্যালঘুদের ওপরে মমতা ব্যানার্জি সরকার অনেক মায়া কান্না কাছে সংখ্যালঘুদের কথা। আমি জাস্ট ওইটা টেনে বলছি, আমি সংখ্যাগুরু ভোটে বিশ্বাসী নয়। রমজান মাসে ইফতার করতে বসেছে, সেই সময় তৃণমূল বাহিনীদের আক্রমণ হয়েছে, ইফতার ছেড়ে ছুটে পালিয়েছে। পরের দিন যে সেহরি করবে, খাবার তো বাড়িতে রাখেনি, একটা জাস্ট একটা যদি পট রাখতো, গ্লাস রাখতো, ওইটা কি ওটাতে পানি পান করে সেহরি করবে, সেটা পর্যন্ত রাখেনি। ইঞ্জিন ভ্যান ম্যাটাডোর লাগিয়ে সমস্ত চাল ডাল ইফতারি তুলে নিয়ে চলে গেছে। তারপরে জেসিপি লাগিয়ে ভাঙচুর করে সেখান থেকে মাটি তুলে পুকুর বানিয়ে দিয়েছে শওকত মোল্লা। যারা রায় হয়েছিল তো তারা মনে করেছিল তারা কি হিন্দু ছিল? হ্যাঁ, তার ধর্মীয় পরিচয়, তারা দুষ্কৃতী, তারা তৃণমূলের কেনা। আমি একবারের জন্য বলবো না তাদের ধর্মীয় পরিচয়। আসলে তার নেতৃত্বে শওকত মোল্লা ছিল, তার যে ধর্মীয় পরিচয় আপনি চান সেটা মুসলিম। আসলে একটা কিন্তু তাকে আমরা ছাড়বো কিভাবে? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত সে নটোরিয়াস ক্রিমিনাল, কেন আমরা সে করতে সে পেনের খোঁচা দিয়ে রেখেছে, তাকে আগামী দিনে জেলের ভাত খেতে হবে। এতে আরাবুল ইসলাম তো চুনুপুটি না, হেটমি বলে একটা পুতুল পাওয়া যেত জানেন আমাদের ছোটবেলায়। নাকটা বড় থাকতো, হাওয়া ভর্তি, পেছনে বালি, ঘুষি মারলে আবার ফিরে আসতো। লোকে ভয় পাচ্ছে অন্য কারণে, তার কারণ আরাবুল ইসলাম যখন জগ ছুড়ল কেউ কিছু করেনি। আরাবুল ইসলাম যখন বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ এলো, তখন পার্থ চট্টোপাধ্যায়ের গিয়ে বলে এলো তিনি তাজা নেতা। কিন্তু আরাবুল ইসলাম যেদিন রেজ্জাক মোল্লার সঙ্গে লড়াই করল, তারপর রেজ্জাক মোল্লা হয়ে গেলেন পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, বামফ্রন্টের মন্ত্রী থেকে একেবারে রেকর্ড করে তৃণমূল সরকারের মন্ত্রী। মুশকিলটা হচ্ছে আরাবুল এরকম অনেকে মনে করেন হিটমি, অর্থাৎ তাকে হিট করেই আরেকজনকে বার্তা দেওয়া হয়। এবার উনি রয়েছেন জেলে। আরাবুল ইসলাম তো ওটাই হয়। আরাবুল ইসলামের বিরুদ্ধে যে কখন মামলাটা আমরা করেছিলাম, তার 6 মাস পরে গুণ বাংলা রাজ্য সরকারের এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখবেন, ভাঙড়ে আপনাদের রিপোর্টারকে পাঠিয়ে দেখবেন, একাধিক গোষ্ঠী আছে। আরাবুল ইসলাম যে গোষ্ঠীটাকে কন্ট্রোল করতো, আরাবুল ইসলাম কন্ট্রোল করতো, তারপরেও একটা গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠেছে। বিভিন্ন প্রজেক্ট নামছে ভাঙড়ে, 10 কোটি টাকার একটা শুনেছি লেনদেন হয়েছে, যার মধ্যে আরাবুল ইসলাম শুনেছি নাকি, শোনা কথাটা, যে ভাগটা ঠিকঠাক পাচ্ছিল না, বা নতুন যাকে দায়িত্ব দেওয়া আছে সে তার বুঝে পাচ্ছিল না। ঘটনা চক্রে সুকৌশলে তাকে বিভিন্ন কেসের ট্যাগ করে তাকে জেলে রাখা হয়েছে। যদি আমরা মামলা যেটা করি সেটা আমরা শেষ পর্যন্ত দেখে যাব, মানে নতুন করে আবার কেস তাকে ট্যাগ করা হচ্ছে। তারপরে সন্দেহটা আরও বাড়লো কেন, যে খাওয়া নিয়ে, তাদের খাওয়া খাওয়ি নিয়ে লড়াইটার জন্য তাকে দিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য নয়, অন্যায় করছে বলে তাকে জেলে নয়। কারণ হচ্ছে কোনো এক ব্যক্তি, কোনো এক
জায়গাতে সে মুখ ফসকে বলে ফেলেছে কাইজার আরাবুল না থাকলেও ভাঙরকে আমরা ঠিকভাবে বুঝে নেব। একবারের জন্য তার জন্য একটু করুণা হলো না বা আফসোসও হলো না। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। আর বাইরে বার্তা হয়তো দিতে চাইছে আইএসএফকে বদনাম করার জন্য, আইএসএফকে নাকি সফট করার জন্য। ব্যাপারটা আবারও বলছি, আমার ওই মায়ের কান্নাটা আমি ভুলে যেতে পারি না যে এই আরাবুল ইসলাম শওকত মোল্লাদের গুলিতে, তাদের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আমার মায়ের 3 সন্তান খুব বরবাদ হয়েছে। ওইটুকু বাচ্চা ছেলে তার বাপ হারা হয়েছে। এখানে কোনো কম্প্রোমাইজ নয়। অন্যরা যারা এই কম্প্রোমাইজের রাজনীতি করে তাদের নজরে হয়তো নওশাদ সিদ্দিকী মনে হবে কম্প্রোমাইজ করে নেবে। নওশাদ সিদ্দিকী ব্যক্তির স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতির ময়দানে আসেনি। 2 বছর পার হয়ে গিয়েছে, এবার হচ্ছে শেষের দিকে এগোচ্ছি। তাহলে এর আগেই আমি কিন্তু মিনিস্ট্রি নিয়ে সামনে পাইলট কার, পেছনে পুলিশ নিয়ে আমি ঘুরতে পারতাম, সে আমি ঘুরিনি। বর্তমানে সবথেকে চর্চিত যে প্রশ্নটা যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী কেন দাঁড়ালেন না, কেন? তো কোথাও কি অভিষেক ব্যানার্জিকে আপনি ভয় পাচ্ছেন নাকি অন্য কারণ? দেখুন, ভয় শব্দটা আমার জীবনের সাথে আর নয়। ভয় আমি একটা জায়গাতে বা ভাবতাম কি হয়, সেটা হচ্ছে জেল। 24 দিন পুলিশ কাস্টাডিতে ছিলাম, 42 দিন টোটাল আমি জেল কাস্টাডি পুলিশ কাস্টাডিতে মিলিয়েছিলাম, তার মধ্যে 24 দিন পুলিশ কাস্টাডিতে। আমি আপনাদের বলে রাখি, এটা অভিজ্ঞতার কথা বলি। এই ধরনের বড় রুমে আমাকে রাখা হতো, ক্যামেরা দিয়ে রাখা হতো, ক্যামেরা থাকতো, একা দিনে 23 ঘন্টা প্রায় একা থাকতাম। একটা মশামাছিও করে থাকতো না যে মশামাছিটাকে হালকা আঘাত করে ওই আধমরা যাকে বলে করে তার সাথে একটু খেলবো। জুতোটা বাইরে খুলে রাখতে হতো। শেষে হয়তো বললে অবাক হবেন, ওই যে ব্ল্যাঙ্কেটগুলো দিত না, তো যা কোয়ালিটি তো বুঝতে পারছেন, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে দিতে ওর তুলো বেরিয়ে ওই বল আকারে নিজে মাঝে মাঝে শর্ট মারতাম হতে। এই ভয়ঙ্কর পরিস্থিতি আমি পার করে এসেছি। এক প্রকার মানসিকভাবে আমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল কে, এই অভিষেক ব্যানার্জিরা আমাকে। আমার কি অপরাধ ছিল? আমি মানুষের কথা বলি, শ্রমজীবী মানুষের কথা বলি, কলকাতা রাজপথে যারা 1000 দিনের ওপরে বসে তাদের চাকরি চুরি হচ্ছে তাদের কথা বলি, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ ডি যেখানে চুরি হচ্ছে চাকরি তার বিরুদ্ধে কথা বলি, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএ পাচ্ছে না তাদের হয়ে কথা বলতে গিয়েছিলাম, আমাকে ধাক্কাও খেতে হয়েছিল, তাদের হয়ে কথা বলছি, বঞ্চিত সমাজের মানুষের কথা বলছি, এটা আমার অপরাধ ছিল, আমাকে আটকে রেখেছিল। সেখানে কিন্তু আমাকে এবং জেলে গিয়েছে, সেলে রাখা হয়েছিল, তারপরেও কিন্তু আমাকে যতটুকু ভয় ছিল জেলটাকে জিনিস পুলিশ কাছে গিয়ে সেটা সবটাই আমি পার করে নিয়েছি। এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয়াকে, অভিষেক বাবুকে, অন্তত আমার এক্সপিরিয়েন্স বেরিয়েছে, আমি এক্সপিরিয়েন্স গেইন করেছি ওখানে গিয়ে। আমার জীবনে যদি না জেলে যেতাম, আমি পুলিশ কাস্টাডিতে না যেতাম, আমার জীবনে একটা পার্ট হয়তো সমাপ্ত হতো না, ওই পার্টটা আমি অসম্পূর্ণ থাকতো, যে ওর মধ্যে কী অন্যায় অত্যাচার হয়, কীভাবে মানুষকে পাগল বানানো যায়, মানুষকে কীভাবে ভেঙে ফেলা যায়, সেটা আমি দেখে এসেছি। চলেছিল, একদম চলেছিল। আপনাদের বলি, আপনাদের অনেকে হাসবেন, যখন আমাকে প্রতিদিন মেডিকেলের জন্য বার করা হতো না, কোনো সময় SSKM নিয়ে যেত, পিজিতে নিয়ে যেত বা বিভিন্ন সরকারি হসপিটালে, যখন রাস্তায় বার হতাম আমি মনে মনে আমার সৃষ্টিকর্তাকে ডাকতাম যে সিগন্যালটা পড়লে গাড়িটা 10 মিনিট দাঁড়াবে কি 2 মিনিট দাঁড়াবে কি 5 মিনিট দাঁড়াবে কি 30 সেকেন্ড বলতে হবে, আমি বাইরের হাওয়া পেতাম। এই ভয়ঙ্কর দিন পার করে এসেছি আমি। কে করেছে আমাকে এই জায়গায় রেখেছিল? অভিষেক ব্যানার্জি। তার বিরুদ্ধে আমি পিছন দেখে পালিয়ে আসার ছেলে নয়। সাথে আপনাকে একটা কথা বলি, যেটা বলছিলেন ভয় পাওয়া নয়, ভয় আমার কাটিয়ে দিয়েছে ওরাই। আর মৃত্যুর ভয়, যেদিন আমি জন্ম হয়েছি তারপরের সেকেন্ড থেকে তো আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আমার নির্দিষ্ট আয়ু যেটা আছে, সেই আয়ু ক্রমশ কমছে। আমার যদি 30 বছর বয়স, 60 বছর 70 বছর, যে আয়ু থাকুক না গেলে 31 বছর হলে 1 বছর আরও কমে গেল। মৃত্যুর ভয় খাইনি, সবসময় মাথায় তো কাফন বেঁধেই ঘুরছি। তো এখানে ভয় পাওয়ার কোনো জায়গা নয়। কেউ যদি ভয় পাওয়া বলে কিল্লি করে সেটা করুক, তবে ওইটা সময় কথা বলবে। শুধুমাত্র ডায়মন্ড হারবারের সন্ত্রাস অন্যায়কে নির্মূল করবার নয়, রাজ্যে যে অন্যায় সন্ত্রাস হচ্ছে সেটাকে নির্মূল আমাদের করতেই হবে, সেটা আমরাই করব। নওশাদ, আপনার কথা শুনে মনেই হচ্ছে যে আপনি ভীষণভাবে ক্ষুব্ধ এবং শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপর আপনার বহু রাগ আছে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে বহু সময় আমরা দেখেছি যে কখনো কেউ ক্ষুব্ধ থেকেছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি আবার সেই দলেই সে চলে গেছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাকে ফোন করে এবং তৃণমূলে যোগদানের কথা বলে, তাহলে কি আপনার বরফ গলবে? এই প্রশ্ন আগে আমি রুমঝুমের কাছে চলে যাব। আমার প্রশ্ন, এই যে ডায়মন্ড হারবার থেকে সরে দাঁড়ানো হলো, তো সেখানে তো শাসককে কিছুটা সুবিধাই করে দিলে, তো তৃণমূলে যোগ দিচ্ছ কবে?
দেখুন ব্যাপারটা হচ্ছে দুদিক থেকে দুটো প্রশ্ন এসেছে, প্রশ্নের বান আসছে। আমি যখন প্রথম নির্বাচিত ওই বিধানসভার মধ্যে সে শপথ গ্রহণ করেছিলাম, আপনারা আমাকে ঘিরে ধরেছিলেন, অনেক কোশ্চেন করেছিলেন, কিন্তু আপনাদের মধ্যে একটা গুঞ্জন চলছিল যে উইকেট বেশি দিন থাকবে না। স্বাভাবিকভাবে এই যে একা কতটা লড়াই করবে, একা কতটা লড়াই করবে, কিন্তু স্রোতের বিপক্ষে গিয়ে লড়াই করেছে বলেই মানুষ এখন সাবাসী বাবা বা আপনারা যেখান থেকে আমাকে রিসিভ করলেন সেই সময় কিছু ভদ্রলোক আপনাদের এর আগে ওপরের ফ্লোর থেকে নামছিলেন, তারাও কিন্তু আমার সম্পর্কে পজিটিভ কথা বলেই নামলেন, রেকগনাইজ করলেন। কারণটা কি? এই লড়াইটার জন্য। দুটো কথা, যদি আপনি বলেন আপনি ব্যক্তিগত কিসের লোভী, সত্যি কথা বলছি, কোরআন করে বলছি, এতদিন হয়তো বলি না সম্মান, এর বাইরে কিছু না। অর্থ আমার পরিবারের যথেষ্ট আছে, জমি জায়গা যথেষ্ট আছে, সবটাই আছে, সম্মানও আছে, কিন্তু এটা আরও বেশি গেন করতে চাই আমি আমার ফিল্ড থেকে। কারণ আপনারা নিশ্চিতভাবে জানেন আমি একটা পরিবার থেকে বিলং করছি, স্বাভাবিকভাবে সেটা একটা আদর্শ আছে বা সেক্ষেত্রে একটা সম্মান পাই, কিন্তু আমি নিজে যেটা আমার চেষ্টা হচ্ছে আমি এটা গেন করতে চাই। সুতরাং এটা যদি আমি করি, আমি যদি তৃণমূলে আপনি বলেন কবে জয়েন করবেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়ের কথা আমি ভুলে যাইনি, মনোজ ভুইয়া মহাশয়ের কথা ভুলে যায়নি। শুধু চার্জশিটের নাম এসেছিল মার্ডার কেসে 302 রাতারাতি, যত দ্রুত না দৌড়েছিল মঙ্গল কোর্টে তিনি, তার থেকে দ্রুত কিন্তু জয়েনিং করেছিলেন। নওশাদ সিদ্দিকীর নামে একাধিক মামলা, ধারা শেষ নেই, আর্মস অ্যাক্টও লাগিয়েছে, মার্ডার কেস তো আছেই, কম্প্রোমাইজের কোনো জায়গা নয়। আমি ওটাই বুঝি, স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে একা হলে লড়াই করলো, মানুষের নজরে আমি লজ্জিত নয়, আমি মানুষের নজরে আমি বিশ্বাসঘাতক হব না, মানুষের নজরে আমি হয়তো আমি সমাধান করতে পারবো না ঠিক কথা, কিন্তু সমস্যাটাকে নোটিস করছি, মানে এই লড়াইটা চলবে। লড়াইটা চলবে। আমি যদি নাম লেখাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় অনেক কথা বলেছিলেন। 2021-এর শেষের দিকে পার্লামেন্ট বিধানসভার মধ্যে আমি একটা কোশ্চেন করেছিলাম, বা আমার লিখিত কোশ্চেন ছিল যে লাইব্রেরি কতটা লাইব্রেরিয়ান শূন্য পদ আছে, বলেছিল 2000 সামথিং। তো 2023-এর শেষেও কিন্তু আমাদের বিরোধী সিট থেকেও কেউ একজন কোশ্চেন করেছিল, তখন উনি বলেছেন 3300 পদ। মানে বুঝতে পেরেছেন, একটা মন্ত্রিত্ব নিয়ে শূন্য পদগুলো যদি না পূরণ করতে পারে তার দপ্তরের। এবং আমি আর একটা কোশ্চেন করেছিলাম, 2016 থেকে 2021-এ আপনার পারফরমেন্স কি একটু বলুন। তো উনি উত্তর দিয়েছিলেন মাত্র একটা সরকারি লাইব্রেরি তৈরি করতে পেরেছিলেন, আর 3 জন তার দপ্তর থেকে চাকরি পেয়েছিল। তো সুতরাং জেনে শুনে পচার সামকে আমি পা কাটতে চাই না। আমি বিনা মন্ত্রিত্ব নিয়ে বাইরে থেকে অন্যায়কে চুরিকে চুরি বলে দেখতে পাচ্ছি, সাদাকে সাদা, কালোকে কালো দেখতে পাচ্ছি, আর নাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মহাশয়ের মতো অবস্থা হবে, নাহলে ফিরহাদ হাকিম সাহেবের মতো হবে। পার্কিং ফিজ বাড়িয়েছে একজন মেয়র, তার জন্য একজন 3.5 বছর জেল খাটা আসামি একজন মেয়রকে জ্ঞান দিচ্ছেন, একজন মন্ত্রীকে জ্ঞান দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। ও দলে আমি নাম লিখাবো না। যদি না লড়াই করতে পারি, পরাজয় স্বীকার করে নিয়ে অব্যাহতি নেব, কিন্তু তৃণমূল আর বিজেপির এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী দলের কোনোদিনের জন্য নাম লিখাবো না। তখন কাপুরুষের খাতা আমি নাম লিখাবো না। পরাজয় সহ্য মানে যদি আমার হয় মেনে নেবো, আমি ভোটে হেরে যাবো, মেনে নেবো, ঘরে বসে থাকবো, দরজা দিয়ে অন্ধকারে বসে থাকবো, কিন্তু আলোর মধ্যে তৃণমূল বা বিজেপির সাথে হাত মিলাবো কোনো দিনের জন্য আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি মনে করি আদর্শ ছাড়া মানুষ হয় না। যে মানুষের মধ্যে আদর্শ নয় সে জেন্দাই মৃত থেকে খারাপ হয়ে আছে। যখন আপনাদের পার্টিটা তৈরি হয়েছিল, তো একটা সেকুলার ফ্রন্ট নাম তো দেওয়াই হয়েছিল এবং বাম ফ্রন্টের সঙ্গে জোট করেই হয়েছিল। তো আজ প্রায় 3 বছর পর সেই জোটটা ভেঙে গেল। যদি ভরাডুবি হয়, যদি বুমেরাং হয় এই সিদ্ধান্ত, তাহলে আগামী দিনের পথ কী হবে, ভবিষ্যৎ কী হবে আইএসএফের? আপনি যেটা বলছেন জয় পরাজয় আছে, জয় হলে পুরো টিমের সাথে আমি মনে করি সেলিব্রেট করতে পছন্দ করি। পরাজয় আশা করছি হবে না, তাও যদি হয় মানুষের জন্য তো রাজনীতির ময়দানে এসেছে, মানুষ যদি আমাদেরকে সুযোগ করে দেয় বেশি বলতে পারবো। মানুষ না সুযোগ দিলে ওই ঘরের মধ্যে আইনসভার মধ্যে ঢুকতে পারবো না, আইনসভার বাইরে যে লড়াইটা করে যাচ্ছি লড়ে যাব। মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি আমি, আমার যে জায়গা ছেড়ে, তো এটা যতদিন আছি কন্টিনিউ করে যাব। রেজাল্ট মানুষের হাতে, মানুষ যখন ভালো বুঝবে তখন সুযোগ দেবে। যদি সুযোগ দেয়, কথা বলতে পারি নজিরবিহীন দৃষ্টান্ত বাংলায় করব। শুধু বাংলা নয়, যেখানে আমাদেরকে সুযোগ দেবে সে জায়গা করব। তার উদাহরণস্বরূপ মানুষ আমাদেরকে একবার ভাঙড়ের সুযোগ দিয়েছে। ভাঙড়ে একটা সময় ছিল রক্তপাতের ভাঙড়, এখন রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানের ভাঙড়। কিন্তু
গত বছরে আমার একটা ভেন্যুতে 2720 জন রক্ত দিয়েছিল একটা জায়গায় একদিনে। এবছর আমি টানা 10 দিন ভাঙড়ের মানুষের সহযোগিতা পেয়েছি বলে সম্ভব হয়েছিল। টানা 10 দিন লাগাতার 10 দিন রক্তদান শিবির করেছি 10টা জায়গাতে, 3614 জন রক্ত দিয়েছে। তো এই যে দৃষ্টান্ত, এটা জাস্ট আমি ক্ষমতায় না থেকে করতে পেরেছি। ক্ষমতায় থাকলে দায়িত্ব নিয়ে বলতে পারি ভাঙড় সহ আর প্রত্যন্ত এলাকার মানুষজনকে হেভি ট্রিটমেন্টের জন্য কলকাতায় এসে হর্ন নিয়ে ঘুরতে হবে না। পিজির মতো হসপিটাল কেন বাঁকুড়া জেলাতে একটা হবে না, কেন দার্জিলিংয়ে হচ্ছে না, কেন জলপাইগুড়িতে হচ্ছে না, বা দিনাজপুরে হচ্ছে না, মালদা মুর্শিদাবাদে হচ্ছে না, এর সলিউশন আশা করছি সেই জায়গাটা আমাদের আছে, আমরা দেবো। তার দিনের শেষে মানুষই কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে। আমার শেষ প্রশ্ন, তার কারণে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ। যেখানে ভারতীয় জনতা পার্টি আর বিজেপি দুজনে লড়ছে কে কত আসন পাবে, আর আমাদের বিরোধীরা তারা লড়ছে কে কাকে শতাংশে পরাজয় করবে। অনেকে বলছেন আসলে এই লড়াইটা এখন নয়। বিড়াল যেমন সবসময় নখটা বার করে থাকে না, থাবা থেকে নখ বেরোয় ঠিক সময়, ঠিক সেই সময় কমিউনিস্টদের অর্থাৎ সিপিআইএম এবং আইএসএফ এর নখ দুটো বেরিয়ে এসেছে। আসলে দুটো পার্টির রাজনৈতিক অবস্থান মতাদর্শ একেবারে ভিন্ন। আমরা আজকে দেখছি আসন সমঝোতা হয়নি, কিন্তু অনেক দিন আগে থেকেই ভাঙতে শুরু করেছিল। যখন ইনসাফ যাত্রায় মীনাক্ষী মুখার্জিরা ধর্মতলায় ছিল, তখন নাকি বারবার ডেকেও তারা নওশাদ সিদ্দিকীকে পাননি, এরকম অভিযোগ যেমন আছে। আবার এই অভিযোগও আছে যে বামেদের সমর্থন, বাম, কংগ্রেস এবং অবশ্যই আইএসএফ এর একমাত্র বিধায়ক, তার বয়স 30 না পেরানো এক যুবক, তাকেও যুবরা ডাকেনি। তাহলে ভাঙতে তো শুরু হয়েছিল অনেক আগেই। এবারকার নির্বাচনে তৃণমূল বিজেপির কিচ্ছু এসে যাবে না, দুদিকে যেরকম যা করার সব করে নেবে, কিন্তু পশ্চিমবাংলার ইতিহাসে হয় সিপিএম ধূলিসাৎ হয়ে যাবে অথবা আইএসএফ ধূলিসাৎ হয়ে যাবে চিরকালের মতো। সুতরাং এই লড়াইটা আসলে আইএসএফ বনাম সিপিএম, এভাবে কি দেখতে পারি? আমি এটা শেষে বলবো যে যুব ব্রিগেডের যেটা বলছেন, প্রথমেই বলবো আমি মীনাক্ষী দিরা প্রায় 2 মাস ধরে রাস্তায় ছিলেন। না, আমাকে ডাকেনি, প্রথম কথা ডাকেনি বলে আমার রাগ নয়। কিন্তু ধর্মতলে নাকি আপনাকে ডেকেছে, দাঁড়িয়েছিল সবাই যে আপনি আসেন, ওই ধরনের কোনো মেসেজ আসেনি। যদি কোনো কেউ অসত্য তথ্য পরিবেশন হয়েছে আপনার কাছে, এই জন্য আপনি আমাকে বলছেন অসত্য। এবার ডাকেনি কেন, যদি আমার রাগ হয় আমি ওটা বলে মিথ্যা, আমার রাগ নেই। 2 মাস ধরে মীনাক্ষী দিরা কিন্তু দিন রাত এক করে নিজের জামা নিজে ধুয়েছে, মানে তারা দেখছিলাম ফটো ছাড়ছিল, মানে মেহনত করেছে। আমি ব্রিগেডে এসে সব ক্যামেরার ফোকাস নিয়ে নেবো, এটাও আমি কিন্তু নিজেকে খুব ছোট মনে হতো। হ্যাঁ, আমি যদি 5-10 দিন তাদের সাথে হাঁটতাম, তারপরে যদি আমাকে ডাকতো, তখন আমি বলতাম যে না, আমাকে ডাকলো না, 5 দিন হাঁটলাম, এতে আমার কোনো প্রশ্ন নয়। ইভেন জোট শেষ বলেছিল, কোনোদিন আমরা এই বিষয়ে কথা বলিনি। পৌরসভার ইলেকশানে আমাদের সাথে কোনো আলোচনা করতে হবে এটাও কোনোভাবেই করেনি। হয়তো ভোট পার্সেন্টেজ কত আছে দেখে নেওয়ার জন্য করেছিল, তাদের পরিকল্পনা থাকতে পারে, কৌশল থাকতে পারে। পঞ্চায়েত নির্বাচনে সেই অর্থে জোটই হলো না। আচ্ছা, সমবায় সমিতি নির্বাচনে জোট হয়নি। মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে যেখানে বামেরা শক্তিশালী, সেখানে কংগ্রেস বামেরা শক্তিশালী, তারা নিজেদের মতো করলো, আমাদের এখানে ছিটে ফুটা থাকলেও আমাদেরকে পাত্তা দেয়নি। উপরন্ত যেখানে আইএসএফ শক্তিশালী, ওখানে বাম যদি থাকে তাদেরকে নিয়ে আমরা মাদ্রাসা নির্বাচন করেছে। এমন হয়ে গেছে 5টা সিটের মধ্যে 6টার মধ্যে 5টা আমরা জিতেছি, একটা বাম জিতেছে। আমরা তাই 2টো গুরুত্বপূর্ণ সভাপতি সম্পাদকের মধ্যে একটা আমরা এই ভাইচারা রাখবো বলে একটা পদ গুরুত্বপূর্ণ দিয়েছি, যে আমরা 5টা মানে 2টো নিয়ে নেবো, এটাও নয়। এটা আমাদের দিক থেকে আমরা কিন্তু হাত বাড়িয়েছি। এবার হচ্ছে সত্যিকার কথা, আপনি যেটা বললেন, আমি এটা ভাবছি যে আমরা যখন সিটের দাবি করেছিলাম, বারবার আমাদের বলছিল 10টা মানে 70টা, 14টা মানে কত হচ্ছে জানো, একটা এমপি মানে 7টা সেগমেন্ট, মানে এইটা যখন মাথায় ঢুকেছে আমার সন্দেহ হচ্ছিল, তাহলে এই ফোকাসটা কিন্তু এই নির্বাচনে নাই। এটা জাস্ট পার্টিসিপেন্ট করতে হবে, লক্ষ্য ফোকাসটা তাহলে মানে 2024-26-এ রেখেছে। সেই জন্য কিন্তু আমরা যে নির্বাচনে রাখি, সে পঞ্চায়েত হোক বা মাদ্রাসার ম্যানেজিং কমিটি হোক, আমরা কিন্তু কনসেন্ট্রেটটা ফুল এফোর্টটা ওখানে দিই, এই নির্বাচনটা আমাকে দিতে উঠতে হবে। কিন্তু অন্যরা যদি ভাবে 2026-এর পরিকল্পনা করে এখন পার্সেন্টেজ অফ ভোট বাড়িয়ে রাখি, এখন যদি আইএসএফকে 8টা দিয়ে দিই, 27টে 56টা ডিমান্ড করবে, এখন যদি আইএসএফকে 10টা দিই 70টা ডিমান্ড করবে, এইটা যদি কেউ ভেবে আগে থেকে অস্ত্ররা চলে যাওয়া বা থাকবো না আমরা, এইটা যদি কেউ ভেবে নেয়, দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হলো না এই ডিসিশনটা নেওয়ার জন্য। তারপরেও বলবো সাংগঠনিক বাধ্যবাধকতা আছে, সাংগঠনিক বাস্তবতা আছে। এখন যে ডিমান্ডটা হচ্ছে
2026-এ 56 জায়গায় 156টা ডিমান্ড হতে পারে বা 6টাতে এসে দাঁড়িয়ে যেতে পারে। তো নিয়ে লাভটা কী হয়েছে? যে আমি বেশি চাইলাম, নিলাম, আমাকে দিল। আমি যদি সব জায়গায় মুখ থুবড়ে পড়ি, তাহলে স্বাভাবিকভাবে তুমি আর 36টা 56টা ডিমান্ড হবে না, 6টাতে তুমি সীমাবদ্ধ থাকো। আর যদি পারফরমেন্স ভালো থাকে, 56 নয়, তাহলে 156 ডিমান্ড করা যেতে পারে। নওশাদ সিদ্দিকী কি বিশ্বাস করে তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং রয়েছে? আমার বিশ্বাস অবিশ্বাসে নয়। আপনার এই স্টুডিওর নিচে যান, বাইরে যদি ঠেলাওয়ালা থেকে শুরু করে যে কোনো ড্রাইভার, কন্ট্রাক্টর, যে কোনো শ্রমজীবী মানুষকে জিজ্ঞাসা করুন, ওরা বলবে ওরা কি আলাদা? তার মানে সেটিং তত্ত্বে বিশ্বাস করছেন? 100%-এর ওপরে যদি কিন্তু কোনো শতাংশ থাকে, সেটা আছে। কারণ আমি জাস্ট দুটো বিষয় বলবো। যে মুখ্যমন্ত্রী দিনরাত এদের বিরুদ্ধে বলে যাচ্ছে, সেই মুখ্যমন্ত্রী আবার অমিত শাহ, সৌরভ গাঙ্গুলি সাহেবের বাড়িতে আসলেন, কী খাবেন মেনু ঠিক করে দিচ্ছে। জাস্ট একটা। আর দ্বিতীয় কথা, আমরা দেখলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আর দিল্লির মুখ্যমন্ত্রী, অভিযোগ কি আছে? জাস্ট অভিযোগ। বেশি দিনে অভিযোগটা দায়ের হয়নি। দুটো সিএ মুখ্যমন্ত্রীকে রাজ্যের, আমরা ইউনিয়ন অফ স্টেটস, কিন্তু এটা আমাদের ভাবা দরকার। মোদিজি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু রাজ্যেরও কিন্তু একটা সর্বোচ্চ পদে আছে। আমরা ওই জন্য ইউনিয়ন অফ স্টেটস। আমরা দুটো প্রভিন্সের দুটো থেকে প্রধানমন্ত্রী, দুটো ধরে সেখানে একটা এমপির নামে এত অভিযোগ। কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট নিয়ে গড়িমাসি হলো, এতদিন ভয়েস টেস্টের রিপোর্ট হলো না। রিপোর্ট হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন। ডিপার্টমেন্ট চেপে রেখে দিয়েছে, কোর্টে এখন আসছে না। কোর্ট বারবার চমকানি দিচ্ছে, আসছে না। এর থেকে বেশি কিছু আর আমি বলবো না যে সেটিং আছে কি নাই। বাংলার মানুষ জেনে গিয়েছে, আর নতুন করে বলতে লাগে না। এরা হচ্ছে একে অপরের পরিপূরক। যখন যার যেটা প্রয়োজন হবে তারা লেনদেন করে নেবে। দিনের শেষে এদের লক্ষ্য একটাই, এদের হচ্ছে মূল যে ঘাটটা আরএসএস, সে তাকে সন্তুষ্ট রাখতে হবে। আমার শেষ প্রশ্ন, আমি নওশাদ তোমাকে অনেক দিন আগে থেকে চিনি, আপনি থেকে তুমি হয়ে হ্যাঁ, গেছে। দাদা ভাই সম্পর্ক অবশ্যই। আমার। আমি এই নওশাদকে, আমার যেটা মনে হয়েছে, একেবারে ব্যক্তিগত প্রশ্ন, আজ থেকে 4 মাস আগে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, লড়াই ছিল, এখনও লড়াই আছে, বারবার লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে, ভাঙড় বিধানসভায়, নিজের বিধানসভায় ঢুকতে পারছে না, এসবই ছিল। কিন্তু আজকে এই লোকসভা নির্বাচনের প্রাককালে আমি বামেরা কী করলো, আইএসএফ কী করলো, আমি কিচ্ছুতে যাচ্ছি না। ব্যক্তি সংবেদনশীল মানুষ হিসেবে নওশাদ সিদ্দিকের কোথাও কি মন কিছুটা হলেও ভারাক্রান্ত? ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারি না সবের জন্য না, সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে। না, সত্যি বলছি, এ কথা আমি একটা যুক্ত করছি, জানি না কথাটা কে কেমনভাবে নেবেন। আমার একটু সন্দেহ হচ্ছে কংগ্রেসের মধ্যে, লেফটের মধ্যেও আরএসএসের মতদর্শে বিশ্বাসী মানুষজন ঢুকে গিয়েছে। কারণ এটা হচ্ছে বিজেপি তৃণমূলকে হারানোর সব থেকে ভালো সুযোগ 2024-এ ছিল যদি কংগ্রেস, লেফট ফ্রন্ট, আইএসএফ যদি একসাথে ঐক্যবদ্ধ জোট করতাম, সহজেই ওদেরকে কোণঠাসা করে দিতে পারতাম। কিন্তু এত আলোচনা সমালোচনা যা হোক, সিট নিয়ে টানাটানি হওয়ার পরে একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল, স্যাক্রিফাইস আইএসএফ করতে 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 এসে কোথায় দাঁড়িয়েছিল? একটা সিট নিয়ে। আমরা যেখানে আমাদের জেলা প্রেসিডেন্টকে তুলে নিতে প্রস্তুত ছিলাম, ভাঙড়ের মতো জায়গাতে আমরা তুলে নিতে দেবো না প্রার্থী বলে দিয়েছিলাম, আরও যেগুলো ভালো সিটগুলো আছে সহযোগিতা পাবো বলেছিলাম, সেক্ষেত্রেও জোটটা সম্পূর্ণ হলো না। কেন? বিকাশ রঞ্জন স্যারের মতো মানুষজনও চেষ্টা করেছিল, আমরা উৎসাহে তার কাছে গিয়েছিলাম। এবং আপনাদের বলে রাখি, এটা আশা করিনি, ইন্টারনাল কথাটা যদি বই প্রকাশ করে, তাহলে আমাদেরও ভিতরে আলিমুদ্দিনে যে সমস্ত ইন্টারনাল কথা হয়েছে, তাহলে বই প্রকাশ করলে কিন্তু মানুষ ছিছি করবেন। যাক, আমি সে যাচ্ছি না, যে 4টেই টাইম দিয়ে 5টায় এই ধরনের এইটা দেখিয়ে জোট থেকে বেরিয়ে যাওয়া কেউ মেনে নিতে পারে না। কারণ হচ্ছে ফুরফুরা শরীফ থেকে একজন আসবেন, আমাদেরও কিন্তু পার্টির ধরনের আলিমুদ্দিনের মতো নেতাদের জন্য একটা করে গাড়ি নির্দিষ্ট নয়। কেউ আসবেন কোন্নগর থেকে, কেউ আসবে হাওড়া জেলা থেকে, কেউ আসবে মধ্যমগ্রাম থেকে, তারপরে সে আলিমুদ্দিনে যাবে। আর একটা কথা, আমরা কিন্তু আজ পর্যন্ত জিজ্ঞাসা করুন আলিমুদ্দিনের কোনো নেতাকে বলিনি যে আপনাদের আলিমুদ্দিনে আমরা এতবার গেলাম, আপনারা আমাদের রাজ্য পার্টি অফিসে আসুন। আমরা কিন্তু নিজেদেরকে সংযত রেখেই আলিমুদ্দিনে পৌঁছেছি বারবার। আমি নিজে গিয়েছি একাধিক। তো এত কিছু কথা শেষে বলছি, অবশ্যই খারাপ লাগবে।
যে এখন আমাকে বেশি কষ্ট করতে হবে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য, আর যদি একা হতাম, সরি যদি একসাথে হতাম কষ্টটা কম হতো, গায়ে একটু হাওয়া লাগাতে কিন্তু সবশেষে একটা কথা তো পরিষ্কার, বামেরা, কংগ্রেস, আইএসএফ যা করলো তাতে যদি কারোর মুখে হাসি ফোটে সেটা তৃণমূলের। বিজেপিও আসতে পারে মধ্যখান থেকে, কিন্তু তাদের জন্য হাসি ফুটছে সেটা বাংলার মানুষ তাদের প্রতি উত্তর দেবে। অবশ্যই আমার মনে হয় এবারকার নির্বাচনে সেটাই স্পষ্ট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ নওশাদ সিদ্দিকী এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের আর প্লাস নিউজ রুমে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের লড়াই নিজেই চালিয়ে যেতে হবে, এটাই বোধহয় আমাদের জীবনের নিয়ম। আর প্লাস নিউজ রুম এখানেই শেষ হচ্ছে। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।